শরতের কাশফুল মলিন হয়ে পড়তেই হেমন্তের আবির্ভাব শুরু হয়। শিশির ভেজা গাছের পাতা, আবছা কুয়াশায় ঢেকে থাকা ধোঁয়াটে সকাল, মেঘমুক্ত রাতের আকাশ, মৃদু মৃদু শীতল হাওয়া সব মিলিয়ে শীতের পূর্বাভাস হিসেবে হেমন্তের আগমন ঘটে। তোহার পরীক্ষার রেজাল্ট দিবে আজ। কলেজে যেতে হবে বেলা 12টার দিকে। এখন বাজে 11:50। ড্রয়িং রুমের সোফায় কলেজ ইউনিফর্ম পরে তৈরি হয়ে বসে আছে সে। মাঝে সিথি করে দুপাশে দুই বেনি। সামনের কাটা চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। চোখে মুখে বিরক্তি ভর করছে ক্রমান্বয়ে। তিহানের তাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে এখনো আসছে না। ঘড়ির কাঁটা ঘুরে আরও 3-4 মিনিট গড়িয়ে যেতেই চরম অস্থিরতা নিয়ে সোফা ছাড়ল তোহা। নিজের রুমে যেয়ে ফোন হাতে নেয়ার আগেই আতিয়া জোর গলায় ডেকে উঠল। তোহা, তিহান ফোন করেছিল। তোকে নিচে নামতে বলেছে। ও অপেক্ষা করছে। ফোনটা আর হাতে নেয়া হলো না তোহার। 7-5 না ভেবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে লাগল সে। আজকে ব্যাগের ঝামেলা নেই, শুধু রেজাল্ট শিটটা নিয়ে আসবে যে। তিহান বসে আছে ড্রাইভিং সিটে। চোখের মনি লাল হয়ে আছে। রাতে ঘুম হয়নি। চুল উস্খুস্কো। অফিসের একটা ঝামেলা নিয়ে বেশ ব্যস্ত সে। তার আন্ডারে যেহেতু অনেকেই কাজ করে, তাই সব দায়ভার তারই। শ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছে না। খালি এই মিটিং ওই আলোচনার মধ্যেই আছে। তোহাকে কলেজে নেয়ার জন্য এখনো একটা মিটিং পোস্টপন্ড করে এসেছে। আর এই মেয়ের নামার নামই নেই। কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছে, ফোনও ধরছে না। তোহাকে বকা দেয়ার পরিকল্পনা করে থাকলেও তোহা যখন লম্বা বেনি দুলিয়ে পাশের সিটে বসে মিষ্টি কণ্ঠে বলল, আপনি ব্যস্ত ছিলেন? দেরি করলেন কেন? তখন আর তার সাথে উচ্চস্বরে কথা বলার অবকাশ রইল না তিহানের। এতক্ষণের চাপা রাগটা শূন্যে নেমে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ছাড়ল সে। ঠোঁট কোণটা একটু প্রসারিত করে তোহার সিটবেল্ট বেঁধে দিয়ে এসি ছেড়ে দিল। অতঃপর গাড়ি স্টার্ট দিতেই ফোন বেজে উঠল তার। এক হাতে ড্রাইভ করতে করতেই ফোন রিসিভ করে ঘাড় কাত করে ধরেই সে ব্যস্তভাবে বলল, হ্যাঁ, আমি আসছি। বেশিক্ষণ লাগবে না। না, মিটিং ক্যান্সেল করা লাগবে না। আমার জাস্ট 20-25 মিনিট লাগবে। আইল বি ব্যাক বলে ফোনটা কান থেকে নামিয়ে গাড়ির সামনের জায়গাটায় রাখল সে। চুলগুলোতে দুবার হাত চালিয়ে বলল, তোর কতক্ষণ লাগবে কলেজে? তোহা এতক্ষণ সবই শুনছিল। তিহানের ব্যস্ততা যে খুবই বেশি সেটাও বুঝতে পেরেছে সে। শুধু রেজাল্ট শিটটা নিয়েই চলে আসব। আপনার দেরি হয়ে গেলে সমস্যা নেই, আমি রিকশা করেই ফিরতে পারব। তিহান ওর দিল না। গাড়ির স্পিড বাড়িয়ে তুলনামূলক জলদি ড্রাইভ করতে লাগল। মেয়েটার চোখমুখ শুকিয়ে গেছে। হয়তো রেজাল্টের ভয়। যদিও মুখে কিছু বলছে না, তবুও সে বুঝতে পারছে রেজাল্ট যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তবে আর নিজেকে সামলাতে পারবে না তোহা। দেখা যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেজন্যই ড্রাইভার আঙ্কেলকে না পাঠিয়ে সে নিজেই এসেছে। গাড়ি থামে কলেজের সামনে। তিহান নেমে তোহার পাশের দরজা খুলে দেয়। তাকে নামিয়ে ঘড়ি দেখে বলে, যা, আমি অপেক্ষা করছি। ভয়ের কিছু নেই। তোহা মলিনভাবে হাসল। বলল, আপনি থাকতে ভয় কিসের? বলে আর অপেক্ষা করল না সে। গেট পেরিয়ে স্টুডেন্টদের ভিড়ের মাঝে আড়াল হয়ে গেল। পুরো ক্লাসের মধ্য 8ম পজিশনে আছে তোহা। রেজাল্টটা তাকে হাতে দিয়েই হাসল শিরিন ম্যাম। তোহাও ওরে মুচকি হাসল। ভেতরের খুশিটা ভেতরেই চেপে রেখে ম্যামকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলেই উনি বলে উঠলেন, সে কি, তুমি এখনই চলে যাবে?
প্রিন্সিপাল স্যার এসে তো টপ 10-এর ছাত্রীদেরই দেখতে চাইবেন। তোমাকে তো থাকতে হবে। ম্যাম, আমার একটু সমস্যা আছে। যেতেই হবে। প্লিজ। করুণ স্বরে অনুনয় করে বলল তোহা। শিরিন ম্যাম একটু ধাতস্থ হলেন। মেয়েটার কিসের এত তাড়া? উপরন্তু তোহার করুণ চেহারার দিকে তাকিয়ে আর না করতে পারলেন না। নরম কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। তিহান ফোনে কথা বলছিল। তোহাকে বেরোতে দেখে দ্রুত কথা শেষ করে ফোনটা কাটল সে। তোহার চেহারা এতটাও থমথমে না। তার মানে রেজাল্ট ভালোই হয়েছে। তোহা কাছে এসে দাঁড়াল। তিহান হাত বাড়াতেই রেজাল্ট শিটটা তার হাতে ধরিয়ে দিল। তিহান একবার চোখ বুলাল। মেরিট নাম্বারটা দেখে নিয়ে মুচকি হেসে তোহার মাথার দুবার হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বস, আমার সাথে যেতে হবে একটু। এখন আবার গাড়ি ঘুরালে দেরি হয়ে যাবে অনেক। তোহা মাথা কাত করে সম্মতি জানিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসল। তিহান আবারও ব্যস্ত হাতে স্টার্ট দিল গাড়ি। উদ্দেশ্য অফিস যাওয়া। 15 মিনিট যেতে না যেতেই গাড়ি পৌঁছাল অফিসের সামনে। তোহাকে গাড়িতে বসিয়ে রেখে তিহান ছুটল উপরে। বিরস মুখে চেয়ে রইল তোহা। লোকটার এত ব্যস্ততা কেন? সব ঝামেলা আজকের দিনেই হতে হল? তার রেজাল্টের দিনে? সেইবার মাধ্যমিকের সময় সে যখন A+ পেল সেই দিন তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল তিহান। সেই থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে কখনো তোহার হাত খালি ছিল না। ওই বিশেষ মানুষের দেয়া বিশেষ ঘড়িটা সবসময় তার হাতে ছিল। কলম পেন্সিল নিতে ভুলে গেলেও ওই ঘড়ি পড়তে ভুল হতো না তার। তিহান ফিরে আসে মিনিট 5 পরই। তোহা তখন গাড়িতে একচোট ঘুমিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগেই তিহান সেখানে উপস্থিত হয়। তোহাকে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করতে করতে বলে, আমার দেরি হবে। এতক্ষণ গাড়িতে বসতে পারবি না। কষ্ট হবে তোর। উপরে চল। বলে তোহার হাত ধরে উপরে উঠল তিহান। কলেজ ড্রেস পরা তোহাকে দেখে অনেকে বাঁকা চোখে তাকালেও তিহানকে তার পাশে দেখে কিছু বলার সাহস পেল না কেউই। তাকে নিজের কেবিনে নিয়ে বড় সোফাটায় বসাল তিহান। নিজের ফোনটা বের করে হাতে ধরিয়ে বলল, আমি পাশের মিটিং রুমেই আছি। ভয় পাস না। আর কেউ আসবে না এখানে। নিশ্চিন্তে থাক। বলে আর দেরি করল না তিহান। বেরিয়ে যেতে যেতে গেটের পাশে দাঁড়ানো মেয়েটাকে ঠান্ডা কণ্ঠে বলল, আমার কেবিনে যেন কেউ না ঢুকে। জিজ্ঞেস করলে বলবে আমি মানা করেছি। মেয়েটা আচ্ছা স্যার বলে মাথা নাড়ায়। এই তলার তত্ত্বাবধানে সে আছে। তিহানের কেবিনে কে ঢুকবে না ঢুকবে বা কখন কোনো ফাইল দিতে হবে সব সেই দেখে। মিটিং শেষ হতেই হুড়মুড়িয়ে কেবিনে ঢোকে তিহান। তোহা তখন কাত হয়ে ঘুমাচ্ছে। একপাশের বেনি সোফা ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। একটা হাত বেরিয়ে আছে সোফার বাইরে। সেই হাতে ফোন ধরা। ইউটিউবের ভিডিও চলছে সশব্দে। প্রায় 1.5-2 ঘন্টা যাবৎ মেয়েটাকে একা রেখে মিটিংয়েও ভালোমতো মনোযোগ দিতে পারছিল না তিহান। তবুও এখন বেশ দায়মুক্ত লাগছে। এই একটা মিটিংয়েই যে কয়দিনের গোটা সমস্যার পাট চুকে যাবে একেবারেই ভাবেনি সে। এই মেয়েটা তার জন্য শুভ্রতা নিয়ে আসে সবসময়। সে পাশে থাকলেই সবকিছু শুভ্রতার আস্বাদনে ঢেকে যায়। তিহান শব্দে পা ফেলে এগিয়ে যায়। হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও অফ করে দেয়। কেবিনের একপাশের কাচের গ্লাস ভেদ করে দুপুরের রোদরশ্মি তেরোছাভাবে তোহার চোখে মুখে ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে সূর্য নিজে তাকে আদুরে চুম্বন করে যাচ্ছে চোখে মুখে। সূর্যের রাগী তেজ এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে হার মেনে নিজেকে মোলায়েম করে দিয়েছে। সূর্যটাও বোধহয় তার রাজকন্যাটাকে নিজের রাজ্যের সম্রাজ্ঞী বানাতে ইচ্ছুক।
তিহান কপাল কুঁচকে তাকাল। কাচের সামনের মোটা পর্দাটা টেনে দিতেই সূর্যের আলো আর প্রবেশ করতে পারল না। এবার যেন তৃপ্তির হাসি হাসল তিহান। পরক্ষণেই হাসি থামিয়ে তোহার মাথার কাছে বসে মাথাটা সযত্নে নিজের কোলের উপর তুলে নিয়ে অসন্তুষ্টি নিয়ে বলল, এই চরিত্রহীন সূর্যের সাহস কি করে হয় তোমার গাল ঠোঁট ছুঁয়ে দেয়ার? তুমি তো শুধু আমার প্রেমিকাকে ছোঁয়ায় আগে ও আমার অনুমতি নিল না কোনো স্পর্ধায়। এয়ার কন্ডিশনারের হিমহিমে শীতল বাতাস ছড়িয়ে আছে আনাচে কানাচে। রুমজুড়ে কৃত্রিম সুগন্ধির মন্মাতানো সোঘ্রাণ। তোহার ছোট্ট নাকের ডগায় একটু একটু লালাভ আভা। বোধহয় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে। গোলাপি ঠোঁটজোড়া গ্রীষ্মের মরুর মতো রুক্ষ। দু ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁক। মাথাটা সযত্নে পড়ে রয়েছে তিহানের কোলের উপর। তিহান তাকিয়ে আছে, সম্মোহনী অবিচল দৃষ্টি। নিদ্রাপরীর ঘুমন্ত মুখশ্রীর বর্ণনাতীত সৌন্দর্য গলে গলে পড়ছে তার সমস্ত কোলজুড়ে। মেয়েটাকে মানাচ্ছে এখানটায়, খুব বেশিই মানাচ্ছে। মনে হচ্ছে এই কোলটাই তার নিত্য প্রয়োজনীয় ঘুমানোর বালিশ। জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজাল তিহান। বৃদ্ধাঙ্গুল তোহার ঠোঁটে ছুঁয়ে দিল নরমভাবে। তারপর এদিক ওদিক তাকাল। পাশের ছোট্ট ফুলদানি রাখা টেবিলটায় একটা পানির গ্লাস রাখা। লম্বা হাত বাড়িয়ে টানিয়ে হাতের তর্জনীর 1 ইঞ্চি পরিমাণ অংশ ডুবিয়ে দিল। এক ফোঁটা পানি দিয়ে ভিজিয়ে দিল তোহার শুষ্ক ঠোঁট। গোলাপি ঠোঁটের রংটা যেন আরও একটু গাঢ় হয়ে উঠল। সেদিকটায় তাকিয়ে ঢোক গিলল তিহান। নিজের পায়ে নিজে কুড়াল মারাটা কি তার উচিত হল? ধূসর মনির দৃষ্টি সরে গেল তৎক্ষণাৎ। তোহা নড়ছে, হাতের আঙ্গুল কাঁপছে পুনো পুনো। মিনিট না পেরোতেই সে চোখ মেলল। নিভু নিভু পাপড়ি বারবার বুজে আসছে। পা দুটো প্রলম্বিত করে চোখ কুঁচকে শরীরে টানা দিল তোহা। ঘুমন্ত ভাবটা একটু কমতেই সে ঘুরে গেল। দুহাত তিহানের পেট জড়িয়ে ধরে মুখ লুকিয়ে জড়ানো কণ্ঠে বলল, পানি খাব। পানির গ্লাস তিহানের হাতেই ছিল। সে বলল, উঠতে হবে তো। মুখটা পেটের আরও একটু গভীরে গুজে দিল তোহা। হাতের বাঁধনটা আরও একটু দৃঢ় করে ঘুমের শ্লেষ মাখানো কণ্ঠে বলল, না উঠে খাওয়া যায় না? গলায় ঠেকবে যে। কণ্ঠে আদুরে ধ্বনির রেশ টেনে বলল তিহান। তোহা অনাগ্রহ দেখাল। মুখ গুজে পড়ে রইল নির্বিকার চিত্তে। তার নিরুদ্দেশ অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে পিপাসায় কাতর হয়ে থাকাও যেন প্রেমিকের কোল ত্যাগের চেয়ে অতি উত্তম। খানিকক্ষণ পর কোলে মাথা রেখেই সোজা হল তোহা। তিহান আগে থেকেই মাথা ঝুঁকিয়ে তার দিকে চেয়েছিল, ফলস্বরূপ 4 চোখ মিলে গেল মুহূর্তেই। ঠোঁট প্রসারিত করে হাসল তিহান। তোহাকে টেনে তুলে পানির গ্লাস চেপে ধরল ঠোঁটে। ঢকঢক করে গিলল তোহা। দ্রুত খাওয়ার ফলে কয়েক ফোঁটা পানি সরল পথে গড়িয়ে গেল তার চিবুক ধরে। আরও গভীরে যাওয়ার আগেই তিহান ব্যস্ত ভঙ্গিতে তা মুছে দিতে হাত বাড়াল। ঠান্ডা হাতের কনকনে হৃদয় কানপানো স্পর্শ গলার কাছটায় পেতেই চমকে উঠল তোহা। তার গলাটা আবার শুকনো শুকনো লাগছে কেন? এতক্ষণ যে পানিগুলো পান করল তা কি পাকস্থলীর পর্যন্ত পৌঁছানোর আগেই ধূলিসাৎ হয়ে গেল? তিহান হাত সরানোর পূর্বেই সে তিহানের চোখে চোখ রেখে বলল, আপনি আমার পিপাসা বাড়িয়ে দিয়েছেন। আরও পানি লাগবে বোধ হয়। কথাটা তিহানের বোধগম্য হল না, আবার হল না। বাম ভ্রু উচাল সে। তীর্যক কণ্ঠে বলল, কোনো পিপাসা? তোহা আলতো করে মাথা ঠেকাল তিহানের বাহুতে। চোখ বুজে অকপটে ওড় দিল। প্রেম পিপাসা পানিতে মিটবে? জানি না। তোহার কণ্ঠে মেদুর ছা। তিহান হাসল। উঠে যে জগ থেকে আরও 1 গ্লাস পানি এনে তোহাকে খাইয়ে দিতে দিতে বলল,
তোমার প্রেমিক সীমা অতিক্রম করতে অক্ষম। আর কটা দিন না হয় পানিতেই পিপাসা মিটুক। নীলরঙা আকাশে সাদা তুলির এলোপাথারি আঁচড়। মেঘগুলো আজ বড্ড আকৃতিহীন। সাদা নীলে মিলেমিশে একাকার হয়ে আছে হেমন্তের গগন। মিঠা আলোয় আলোকিত বিকেলের দিকে অগ্রসর হচ্ছে ঘড়ির কাঁটা। তিহান বসে আছে চেয়ারে। তার সামনে ল্যাপটপ। তোহা পর্দা সরিয়ে দিয়েছে। দুহাত কাচের উপর রেখে একাধারে চেয়ে রয়েছে রাস্তার দিকে। সূর্যের আলো পড়ছে না এদিকটায়। পড়লে হয়তো তিহান আর তাকে দাঁড়িয়ে থাকতে দিত না। গেটে ঠকঠক শব্দ। তিহান সময় না নিয়ে ওড় দিল। কাম ইন। তোহা ফিরে তাকাল। একজন যুবক ঢুকেছে দরজা খুলে। হাতের ফাইল আর পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে লোকটা অফিসেরই কেউ। দরজা ভিজিয়ে তোহার দিকে এক পলক চোখ পড়তেই মাথা নামাল সে। মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। তোহা অপ্রস্তুত হল। তার থেকে বয়সে এত বড় লোকটা তাকে ম্যাম বলে সম্বোধন করছে, আবার মাথা নিচু করে সালাম দিচ্ছে, ব্যাপারটা একেবারেই দৃষ্টিকটু দেখাল। তবুও নিজেকে সামলে সালামের ওড় দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। তিহান আর চোখে তোহাকে দেখে নিয়ে হাত বাড়িয়ে বলল, দাও নীরব, আমি দেখে দিচ্ছি। নীরব মুচকি হেসে ফাইলটা তিহানের হাতে দিয়ে নতমুখে চেয়ে রইল মেঝের দিকে। পাশে দাঁড়ানো মেয়েটাই যে তার স্যারের হবু বউ সে জানে। তিহান মনোযোগ দিয়ে পাতা উল্টাল। দেখা শেষে অভিজ্ঞ ভঙ্গিতে কলমদানি থেকে একটা কলম তুলে কোথাও একটা সাইন করে দিয়ে ঘড়িতে সময়টা পরখ করে বলল, তুমি তো আজকে হাফ ডে ছুটি নিয়েছে। সময় তো হয়ে গিয়েছে। এখনই বেরোবে? জি স্যার। তোমার স্ত্রী আর মানহা কেমন আছে? ভালো আছে স্যার। লাজুক হেসে ওড় দিল নীরব। তিহানও হাসল। তোহাকে উদ্দেশ্য করে বলল, ও হচ্ছে নীরব। তোমাকে একবার বলেছিলাম না আমার এক কলিগের বাচ্চা হয়েছে, মনে আছে? তোহা যেন একটু লজ্জা পেল। সেবার তিহানকে হেসে হেসে ফোনে কথা বলতে দেখে কি একটা কাণ্ডি না করেছিল সে। মনে পড়তেই সে যথাসম্ভব নিচু গলায় বলল, মনে আছে। ম্যামকে নিয়ে একদিন বাসায় আসবেন স্যার। একবার আমাদের বাসায় এসেছিলেন না? তারপর থেকে পুষ্পিতা প্রায় বলে আপনার কথা। তিহান মাথা নাড়িয়ে হা হুতাশ করে বলল, আসব নীরব, অবশ্যই আসব। ব্যস্ততাটাই তো কাটছে না। নীরব বেরিয়ে যেতেই গটগট করে এগিয়ে আসল তোহা। তিহানের হাতের কবজি টেনে ঘড়ি দেখে চোখ কপালে তুলে বলল, কত বেজে গেছে? আপনি আম্মুকে ফোন করেছিলেন? করেছিলাম। বলেছি তুই আমার সাথে আছিস। অফিস শেষ হলে একসাথে ফিরব। রেজাল্টের কথা বলেছেন? বলেছি। খুশি হয়েছে আম্মু? হয়েছে। আপনি খুশি হননি? মুখ ফসকে কথাটা বলে দিল তোহা। বলে নিজেই কেমন যেন বোধ হয়ে রইল। তিহান প্রত্যুত্তর করল না। ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে ফোন কানে তুলে নিল। কমলা রঙা মেঘের আড়ালে দীপ্তিমান গোধূলিবেলা। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের কোল ঘেঁষে। মনোহরী দৃশ্য। কাচের দেয়ালের এপাশ থেকে মুগ্ধনয়নে তা উপভোগ করছে তোহা। সে যখন প্রায় একটা ঘোরের মধ্য আবিষ্ট হয়ে গেছে তখনই পেছনে থেকে কাচের উপর একটা স্বচ্ছ ছায়া ঘিরে ফেলল তার ছোট্ট দেহটাকে। তোহার ঘোর ভাঙল, ধ্যান কাটল। পেছনে ফিরতেই শক্ত বুকটার সাথে ধাক্কা লাগল। তড়িঘড়ি করে একটু পিছাতেই কাচের দেয়ালে পিঠ ঠেকল। সোনালি রূপালি আলোর মিশেল রংটা তিহানের মুখের উপর। চোখের ভাষাটা একটু ভিন্ন মনে হচ্ছে। ঠোঁটে হয়তো একটু হাসি আছে, তবে বোঝা মুশকিল। 2-3 দিনের শেভ না করা খোঁচা খোঁচা চাপচারি। গায়ের কফি কালারের শার্টের উপরের একটা বোতাম খোলা।
তোহা আর্স্ট কণ্ঠে বলল, কি হয়েছে? তোহার বেনির বেশিরভাগ চুল জায়গা ছেড়ে বেরিয়ে গেছে। ঠোঁটটা এখন আবারও শুকনো। মেয়েটা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে ওর চোখের পাপড়ি কাঁপে। চোখের নিচে কোলজুড়ে সেই কম্পমান পাপড়ির ঘনছায়া পড়ে। কি অপূর্বই না দেখায়। তিহান ঝুঁকে গেল। তোহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মুচড়ে গেল তোহা। তিহানের শরীরের উষ্ণতা এই শীতল রুমটাকেও তপ্ত বানিয়ে ফেলছে। ঘন ঘন নিঃশ্বাসের শব্দগুলো নই শব্দের মতো কানে বাজছে। মধ্যকার দূরত্বটা আরও একটু ঘুচল। তিহান তোহার গলার দুই পাশ দিয়ে হাত গলিয়ে একটা গাঢ় নীল পাথরের লকেট সমেত চেনের হুক লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার উপহার। সূর্য ডুবে গেছে প্রায় অনেকক্ষণ। চারিপাশে এখন আলোকশূন্য সন্ধ্যার বিষণ্ণ বাতাসের আনাগোনা। তবে সেই বাতাসের ছোঁয়া তোহার মন অবধি পৌঁছাতে পারেনি। কিশোরী মনটায় আজ খুশি খুশি আমেজ। গাড়ির মিরর গ্লাসে ফুটে ওঠা প্রতিচ্ছবিটার মধ্যে আটকে রয়েছে মুগ্ধ আখি যুগল। তিহানের পরিয়ে দেয়া গলার ছোট্ট লকেটটা গভীর নীলাভ রঙের, যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পুরোপুরি সক্ষম। পাথরের আকৃতিটা একফোঁটা গড়িয়ে পড়া পানির মতো। আধো তমরসায় বুকের উপর এক টুকরো সমুদ্রের মতো জলজল করছে পাথরটা। তোহাকে নিরবিচ্ছিন্নভাবে আয়নার দিকে চেয়ে থাকতে দেখে মুখ খুলল তিহান। বলল, পছন্দ হয়েছে? তোহা দ্বিরুক্তি করল না। আর চোখে তাকিয়ে লাজুক হেসে মাথা নামিয়ে ফেলল। হাসল তিহানও। খানিক বাদে গাড়ি ড্রাইভ করতে করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আফসোস করে বলল, এই জিনিসটা দেয়া উচিত হয়নি বুঝলে? তোহা ভ্রুকুটি করল। কপালে ভাঁজ ফেলে অনুসন্ধিৎসু কণ্ঠে বলল, কেন? তিহান এবার বাঁকা হাসল। চট করে ঘাড় ফিরিয়ে লকেটটার উপর চোখ বুলিয়ে জ্বালাময়ী কণ্ঠে বলল, বেশিক্ষণ তাকিয়ে থাকলে তুমি আমাকে নির্লজ্জ বলবে। কিছুক্ষণ বোকা বোকা চাহনি দিয়ে পর কথাটা বুঝে যেতেই বিশ্রীভাবে মুখ কুঁচকে ফেলল তোহা। নড়েচড়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, ছি। বাসায় ফিরতেই আতিয়ার মুখোমুখি হয়েছে তারা। গেট খুলে তিহান আর তোহাকে দেখে সহাস্য মুখে ভেতরে আয় বললেও পরমুহূর্তেই চোখের কোণায় সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। দৃষ্টি তোহার লকেটটায়। হাত বাড়িয়ে তা দেখে নিলেন তিনি। পর তিহানকে উদ্দেশ্য করে বললেন, ভারী সুন্দর তো। এবারও জেদ করেছিল নাকি? আতিয়ার কৌতুকপূর্ণ স্বর আর বলার ঢং দেখেই রসিকতাটা বুঝতে পারল তিহান। আগে তোহাকে শাড়ি চুড়ি কিনে দিল সবসময় সে বলতো তিহু জেদ করে কিনেছে। তার বলা কথাটা দিয়ে তাকেই জব্দ করার চেষ্টা করছে খালামনি। তিহান মাথা ঝুঁকিয়ে হেসে সহজ গলায় বলল, এবার আর জেদ করার সুযোগ দেইনি খালামনি। জেদ করার আগেই কিনে দিয়েছি। তোহা বিস্ফোরিত নয়নে তিহানের মুখপানে চেয়ে থাকল। এই লোকের মুখে কিচ্ছু আটকায় না। নিজের খালামনির সামনেও একরত্তি লজ্জা নেই। হা, হুড়মুড় করে পার হয়ে গেছে আরও কয়েকটা মাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলছে। তোহার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে 5 দিন আগে। কলেজ জীবনের সমাপ্তি হয়ে গেছে প্রায়। এখন শুধু বাসায় পড়াশোনা করবে আর তারপর 3 মাস পর উচ্চ মাধ্যমিক। শীতকালের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে। আজকাল ভোরবেলায় কুয়াশায় আচ্ছাদনে ছেয়ে থাকে শহর। দিনের বেলায় সূর্যের রাজত্ব কম। স্তূপীকৃত মেঘের বেড়াজালে দিনের আলো তার ডালপালা ছড়িয়ে দিতে পারে না। রাত্রিপ্রহরে মোটা শীতের কাপড় না পরলে কাঁপুনি ধরে যায়। গুমোট বিকেলবেলায় গোসলে ঢুকেছে তোহা। সকালে ঘুম থেকে উঠতে পারেনি। দুপুর পর্যন্ত কম্বল গায়ে দিয়ে বেঘোরে ঘুমিয়েছে। তাও ঘুমটা পুরোপুরি হয়নি।
আরও কিছুক্ষণ ঘুমোতে পারলে 16 কলা পূর্ণ হতো, কিন্তু তার আগেই ফ্যানের আকস্মিক নষ্ট হয়ে যাওয়ার তা আর পূর্ণতা পায়নি। শীতকাল হলেও ফ্যান আর কম্বল ছাড়া ঘুম হয় না তোহার। দুপুর থেকেই মেজাজ খারাপ থাকায় ভেবেছিল আজ গোসলটা বাদ দিবে, কিন্তু বিকেল হতেই নোংরা নোংরা বোধ করাই তা আর করতে পারেনি। কলিং বেলের শব্দের তুমুল উপদ্রবে বিছানা ছেড়ে উঠে গেল তুর্য। তোহা গোসলে যাওয়ার আগে তাকে বলে গিয়েছে কেউ বাসায় আসলে যেন গেট খুলে দেয়। আতিয়া দরজা আটকে ঘুমাচ্ছে আর আরমান সাহেব বাসায় নেই, তাই তুর্যকেই যেতে হবে। দরজার বাইরে একটা অচেনা ছোকরা টাইপের ছেলের সাথে তিহানকে দেখে ভ্রু কুঁচকাল তুর্য। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিহান বলল, তিহুর ঘরের ফ্যান নাকি নষ্ট হয়ে গিয়েছে? খালামনি মিস্ত্রি ডাকতে বলেছিল। তুর্য ভদ্রতার সহিত সরে দাঁড়াল। আজকে সকাল থেকে রুম থেকে বের হওয়া হয়নি। সে জানত না তোহার ফ্যান নষ্ট হয়েছে। জানলে আর তিহানকে কষ্ট করতে হতো না, সে নিজেই মিস্ত্রি নিয়ে আসত। তোহার রুমের সামনে যে একটু দাঁড়াল তিহান। নক করার জন্য হাত বাড়াতেই তুর্য মুচকি হেসে বলল, তোহা গোসলে গেছে, ভেতরে যান, সমস্যা নেই। আস্তে করে দরজা খুলল তিহান। রুমে কেউ নেই ব্যাপারটা শতভাগ নিশ্চিত হতেই তুর্য আর ছেলেটাকে ঢোকার জায়গা দিল। বাথরুম থেকে পানি ঢালার শব্দ আসছে অনবরত। এই বিকেল বেলায় মেয়েটার কিসের গোসল? সর্দি জ্বর বাঁধাবে পড়ে। বিছানার উপর একটা টুল বসিয়ে তার উপর উঠে ফ্যানে যন্ত্রপাতি চালাচ্ছে ছেলেটা। তুর্য এটা ওটা এগিয়ে দিচ্ছে নিচে রাখা যন্ত্রপাতির ব্যাগটার থেকে। তিহান দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে। তার কঠোর দৃষ্টি ছেলেটার দিকে। কিভাবে কি করছে তাই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। বাথরুমের ভেতরের পানি পড়ার শব্দ বন্ধ হতেই মস্তিষ্ক সচল হয়ে উঠল তার। ছিটকিনি খুলে দরজাটা ফাঁক হতেই সচকিত দৃষ্টিতে সেদিকে তাকাল তিহান। কয়েক সেকেন্ড তোহার সদ্য স্নানকরা পবিত্র মুখখানা আর স্নিগ্ধ ভেজা চুলগুলো দেখে নিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে গলা নামিয়ে অবরুদ্ধ কণ্ঠে বলল, এখন না, একটু পরে বের হ। তোহা হতবিহব্বল কণ্ঠে আশ্চর্য হয়ে বলল, পরে মানে? আমি কি বাথরুমে দাঁড়িয়ে থাকব? বের হতে দিন। চোয়াল শক্ত করে চোখ রাঙানো তিহান বলল, মানা করেছি না। নিভে গেল তোহা। বাধ্য মেয়ের মতো দরজাটা আবারও আটকে দিয়ে থম ধরে দাঁড়িয়ে রইল বাথরুমের ভিতর। ঘরে মিস্ত্রি এসেছে তা সে বুঝতে পেরেছে। ওয়াশরুমের ভিতর থেকেও সবই শোনা যায়, কিন্তু তাই বলে তাকে বেরোতে দিবে না তিহান? অদ্ভুত। প্রায় 10-15 মিনিট পর ঘরের ভেতরের পুরুষালী কণ্ঠস্বরগুলো থেমে গেল। দরজায় কান পেতে সে বুঝল মিস্ত্রি চলে গিয়েছে। কিছু বলার আগেই তিহান দরজায় নক করে বলল, এখন বের হ। তোহা বের হল। পরনে লালরঙা কামিজ, গায়ে ওড়না নেই। জামার লাল ওড়নাটা বালিশের পাশে রাখা। খুব সম্ভবত ভেতরে নিতে যেতে ভুলে গিয়েছিল। চুলগুলো এখনো ভেজা, গলা ভেজা। পানিগুলো মুক্তদানার মতো আকর্ষণ করছে। তিহান বিছানায় বসেছে, চোখমুখ সহির। আপনি কি পাগল নাকি? বিরক্তির সুরে কথাটা বলে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়াল তোহা। চুলগুলো কানের পিছে গুজে তিহানের দিকে এগিয়ে আসতেই তিহান তাকে হাত টেনে পাশে বসিয়ে চুলে ডান হাতের পাচাঙ্গুল ডুবিয়ে দিয়ে বলল, তোমার ভেজা চুলে অন্য কারো নজর পড়বে তা তো আমি কি করে হতে দেই? ছেলেটা ফ্যান ঠিক করতে এসেছিল, আমার ভেজা চুল দেখতে নয়। তেতো কণ্ঠে বলল তোহা। তা ঠিক, কিন্তু তুমি ওর সামনে বের হলে ওর নজর তো তোমার উপর পড়তই, তাই না? বলতে বলতেই তিহানের চোখ গেল তোহার গলার দিকে। তার দেয়া লকেটটা না দেখতে পেয়ে মুহূর্তেই দৃষ্টি সরু হয়ে এল।
শক্ত কণ্ঠে সে বলল, তোমার লকেট কোথায়? তিহানের হঠাৎ রাশভারী কণ্ঠে চমকে উঠল তোহা। চোখ নামিয়ে আমতা আমতা করে ড্রেসিং টেবিলের দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, উইয়ে, খুলে রেখেছিলাম। সাবান পানিতে যদি নষ্ট হয়ে যায়। তিহান সাথে সাথেই চুল থেকে হাত সরাল। আদেশসূচক কণ্ঠে বলল, নিয়ে আসো। তোহা চুপসে গেল পুরোদমে। তিহান যে রেগে আছে বুঝতে বাকি নেই। ধীর পায়ে উঠে গেল সে। লকেটটা এনে তিহানের হাতে না দিয়ে আর্স্ট কণ্ঠে বলল, আমি পরে নিচ্ছি। ভাইয়া এসে পড়লে কি ভাববে? কথাটা শেষ করার আগেই হাত থেকে লকেটটা নিয়ে একটানে তোহাকে বিছানায় বসালো তিহান। ভেজা চুলগুলো একপাশে এনে লকেটটা পরানোর জন্য কাছে ঝুঁকে গেল। হুক না দেখে তো আর আটকাতে পারবে না। মুহূর্তেই জমে গেল তোহা। তিহানের গাল তার কানের পাতা স্পর্শ করছে। শ্বাসগুলো ছড়িয়ে পড়ছে ঘাড়ের কাছটায়। তোহা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তিহান তাকে থামিয়ে দিয়ে প্রবল অধিকার নিয়ে বলে উঠল, আজ পরিয়ে দিচ্ছি। আর কখনো যেন খুলতে না দেখি। গোটা রাজধানী কুয়াশায় লেপ্টে আছে। ধোঁয়াটে সাদা পদার্থগুলো যেন পুরো শহরটাকে স্নান করিয়ে দিচ্ছে শীতের ঠান্ডা আলিঙ্গনে। পাখিদেরও ঘুম ভাঙেনি। তন্দ্রাচ্ছন্ন ঢাকা শহর। ফোনের রিংটোনে গভীর আরামের ঘুমে ব্যাঘাত ঘটে তোহার। গা ম্যাজ ম্যাজ করছে। গায়ের উপরের ভারী কম্বলটা সরিয়ে ওপাশ হতে শরীর সায় দিচ্ছে না। ফোনের রিংটোন বেজেই চলেছে। অবিশ্রান্ত, বিরামহীন। তোহা ঘুরে সোজা হল। দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে শরীরের জোরতা কাটানোর নিষ্ফল চেষ্টা করল। পিটপিট করে আধবোজা চোখে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে তিহানের ভারভার কণ্ঠস্বরের ডাক ভেসে আসছে, তিহু। তোহা ঘুমের ঘোরেই হালকা গঙ্গাল। ঝাপসা স্বরে সাড়া দিল, হু। কিছুক্ষণ মন মুখে চোখ বুজে তোহার ঘুমন্ত কণ্ঠটা অনুভব করার চেষ্টা করল তিহান। এই তো আর মাত্র কয়েকটা মাস পরই সে রোজ সকালে এই কণ্ঠটা শুনবে। এই কণ্ঠের আদুরে বুলিতে তার ঘুম কাটবে। অতি সাদরে অপেক্ষা করা কিছু মুহূর্তে জর্জরিত হবে তার এতদিনের ধৈর্যশীল প্রেমিক মন। চোখ মেলল তিহান। নমনীয় কণ্ঠে আবদার করে বলল, একটু বাইরে আসবে? আমি অপেক্ষা করছি। তোহা উঠে বসল। লোকটার কোনো কথা, আবদার অমান্য করার সাধি নেই তার। আজ পর্যন্ত কখনো তিহানের মুখের উপরে কোনো কথা বলেনি। অগত্যা চোখ কচলে ঘুম কাটানোর চেষ্টা করল সে। দ্রুত বিছানা থেকে নেমে গায়ের শাল জড়িয়ে নিয়ে নিভু নিভু স্বরে ওর দিল, একটু দাঁড়ান, আসছি। এ সময় নীরবতাটা বেশি থাকে। শ্বাস প্রশ্বাসগুলো যেন উচ্চর্ব সৃষ্টি করে ফেলে। রুমের দরজাটা আস্তে করে খুলল তোহা। শব্দে লক করে ঘুরে দাঁড়াতেই হৃদপিণ্ডটা দরাস করে লাফিয়ে উঠল। ঠিক তার পেছনেই তুর্য দাঁড়িয়ে আছে। চোখমুখ ঢুলু ঢুলু। তোহা বিব্রত, কৃতকর্তব্যবিমূঢ়। লজ্জিত ভঙ্গিতে কিছু বলার আগেই তুর্য তাড়া দিয়ে বললে, জলদি আয়, দরজা আটকে দিয়ে আমি ঘুমাবো বোন। তোহা বিস্মিত, বাক্যহীন। পরিস্থিতিটার আগামাথা তার মাথায় ঢুকছে না। তুর্য কিভাবে জানল সে বাইরে যাবে? তিহান বলেছে নিশ্চয়ই। ভাইয়ের সামনে কি একটা লজ্জা! ও আল্লাহ! কথা না বলে চুপচাপ দরজার কাছে গেল তারা। বেরোতেই দেখল তিহান দাঁড়িয়ে আছে। তোহা গুটি গুটি পায়ে চুপটি করে দাঁড়াল। কলাপাতা রঙের একটা সাদামাটা থ্রিসিপের উপর কালো শাল জড়ানো। মাথায় জর্জেটের ওড়না দিয়ে ঘোমটা টানা। ঘুমের রেশ এখনো লেগে আছে চোখের কোলজুড়ে। তুর্য কণ্ঠে হাসিমাখা তবে তীব্র দৃঢ়ভাব নিয়ে বলল, আমার বোনকে নিয়ে যাচ্ছেন তিহান ভাই?
সময়মতো আবার ফেরত দিয়ে যেন কিন্তু। চাপা হেসে এলোমেলো চুলগুলোতে হাত চালানো তিহান ফিচেল গলায় বলল, একসময় তো একেবারেই নিয়ে যাব, তখন কি করবি? হেসে ফেলল তুর্য। দরজা আটকে দিতেই তোহা কাদো কাদো স্বরে বলে উঠল, আপনি এটা কি করলেন? কি করেছি? ভাইয়া কি ভাবছে? আমি তো আসছিলামই, আপনি ভাইয়াকে কেন ডাকলেন? তিহান এগিয়ে গেল। তোহার বাম হাতটা নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল, তোমাকে নিয়ে একটু ঘুরব। সময় লাগবে। এভাবে ফ্ল্যাটের দরজা খুলে রেখে গেলে বিপদ হতে পারে। আর তুর্য কিছু ভাবেনি। আমার প্রেমিকা ওরফে হবু বউকে আমি নিয়ে যাচ্ছি, কে কি ভাববে তা ভেবে আমার কি? আপনি পাগল, সত্যিই পাগল। তিহান হাসল কেবল। তোহাকে কাছে টেনে সিঁড়ি ধরে নামতে নামতেই তোহা জিজ্ঞেস করল, এ সময় কোথায় নিয়ে যাবেন? জানি না। অলিতে গলিতে ঘুরে বেড়াব। তোমাকে অনুভব করব। ব্যাস এতটুকুই। হাঁটবেন? তিহান ঠোঁট বাঁকিয়ে বলল, না, এবার রিকশা ঠিক করে রেখেছি। তোমার তো পা ব্যথা হয়ে যায়। রিকশা চলছে ধীরগতিতে। কুয়াশায় আচ্ছাদন কাটিয়ে এগোনো মুশকিল। তবুও রিকশাওয়ালা মামাটা পাক্কা চালক হওয়ায় বিশেষ ঝামেলা হচ্ছে না। আশেপাশের কোনো দোকান এখন অবধি খুলেনি। ফোন বা ঘড়ি নেই সাথে, বিধায় সময়টাও বোঝা যাচ্ছে না। 6টা বোধহয় বাজেনি এখনো। শীতে কুকড়ে তিহানের সাথে ঘেঁষে বসেছে তোহা। তিহানের পরনে পাতলা টি শার্ট আর ট্রাউজার। চোখমুখ একেবারে স্বাভাবিক। নির্বিকার চিত্তে তোহার এক হাত টেনে সেই হাতের দিকে তাকিয়ে তা নেড়েচেড়ে যাচ্ছে সেই কখন থেকে। যেন শীত তাকে ছুঁয়ে দিতে অক্ষম। তোহা চোখমুখ কুচকাল। বলল, আপনি এটা কি গায়ে দিয়ে এসেছেন? শীত করছে না? করছে না তো। কেন করবে না? তিহান ঘাড় ফিরাল। তোহার মুখের দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে আবিষ্ট স্বরে বলল, আমার উত্তাপটা যে আমার সাথেই আছে। শীত আমায় ছুবে কি করে? শীতকালে রান্নাঘরে খুব আরাম বোধ হয়। আগুনের তাপে গরম গরম লাগে। সেই গরম গরম ভাবটা অনুভব করতেই রান্নাঘরে পদচারণ করল তোহা। আতিয়া বিকেল থেকেই কিছু একটা করছে। সে এতক্ষণ ঘরে পড়ছিল তাই জানে না। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়াল। নাকে চিরপরিচিত কিছু একটার মিষ্টি ঘ্রাণ ভেসে আসতেই উৎসুক কণ্ঠে বলল, কি করছো আম্মু? আতিয়া মুচকি হাসল। বলল, খুন্তিটা দে তো। পাটিসাপটা করছি। চওড়া হাসল তোহা। খুন্তিটা এগিয়ে দিয়ে আতিয়ার পাশে দাঁড়াতেই আতিয়া দুষ্টুমিমাখা কণ্ঠে বলল, তোর ও বানানো শিখা উচিত। তিহানটা খুব পছন্দ করে এসব। তো বিয়ের পর করে খাওয়াবি। তোহা হতবুদ্ধি হয়ে গেল। এই লোকটার লাগামহীন কথাবার্তার ছোঁয়া তার পুরো পরিবারে লেগে গেছে। সবাই যেন তাকে লজ্জায় ফেলার ঘোর ষড়যন্ত্রে নেমেছে গাঁট বেঁধে। সে কি করবে? কোথায় মুখ লুকাবে? তিহানের বুকে ভাবনার সুতো ছিঁড়ল। আতিয়া 3টে গরম পিঠা বাটিতে তুলে তোহার হাতে ধরিয়ে বলল, ছেলেটাকে দিয়ে আয়। তিহানের রুমে ঢুকতেই একটা লোমশ তুলতুলে কিছু পা ছুঁয়ে যেতেই তুমুল গতিতে লাফিয়ে উঠে তোহা। চোখমুখ খিচে গগনবিদারী চিৎকার করতেই কেউ একজন পাশ থেকে তাকে বুকে টেনে নেয়। সস্নেহে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে বলে, বিড়াল ওটা, ভয় পায় না। তোহা শহির হয়। ভয়টা হয়তো কমেছে কিছুটা। তিহান তাকে ছেড়ে দাঁড়ায়। তোহা জোরে শ্বাস নেয়। বুকে থুতু দিয়ে আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে খুঁজতে ভীত কণ্ঠে বলে, কোথায় বিড়াল? তিহান আচমকাই হাসে।
মেয়েটা এত বেশি ভয় পায়। তোহার হাত থেকে কাচের বাটিটা খুব সন্তর্পণে নিজের হাতে নিয়ে নেয় সে। হাতের উঁচিয়ে ইশারা করে বলে, ওই তো বিছানায় বসেছে। কালো সাদা রঙের একটা মাঝারি আকারের বিড়াল, সবুজ চোখ, বিছানার মাঝে বসে গা চাটছে। তোহা চিনে বিড়ালটাকে। সেই যে একবার তিহান পথ থেকে বাঁচিয়েছিল এই বিড়ালটা। এরপর থেকে তাদের বাসার নিচতলার গ্যারেজেই থাকত। দারোয়ান চাচা খেয়াল রাখত। তিহান বোধহয় খাবার দাবারের টাকা দিয়ে আসত। সে জানে না ঠিক। তখন অবশ্য বিড়ালটা ছোট ছিল অনেক। এখন বড় হয়েছে। তোহা সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি ওকে ঘরে এনেছেন কেন? শীত পড়েছে তো। গ্যারেজে অনেক ঠান্ডা থাকে, ওর থাকতে কষ্ট হয়, তাই ভাবলাম নিয়ে আসি। আমার সাথে ঘরে থাকুক। বলতে বলতে বিছানায় যেয়ে বসল তিহান। তোহাও গেল কাছাকাছি। বিড়ালটার শরীরে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বিছানায় বসল। বলল, আপনাকে কামড়ে দিল? অলরেডি খামছে দিয়েছে। রাতে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলাম। পিঠটা আঁচড়ে কিছু রাখেনি। আল্লাহ! দেখি। আতকে উঠল তোহা। তিহান হাসল। একটানে গায়ের টি শার্ট খুলে নিয়ে পিঠ দেখিয়ে বলল, তোমার কাজটা তোমার আগে বিড়ালটা করে দিল। দুষ্টু বিড়াল। রসিকতাটা গায়ে মাখল না তোহা। ব্যথাতুর নয়নে চেয়ে থেকে তৎক্ষণাৎ উঠে গেল। সেন্টার টেবিলের নিচের অংশ থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে মলম হাতে এগিয়ে আসল। তারপর অবিলম্বে লাল হওয়া অংশগুলায় মলম লাগাতে লাগাতে কান্নামাখা কণ্ঠে বলল, বেশি জ্বলছে? তিহান দাঁতে দাঁত চেপে সহ্য করে বলল, জ্বলছেই না। একদম মিথ্যা বলবেন না। আমি জানি আপনার কষ্ট হচ্ছে। অসহ্যকর। আপনি এমন কেন? তিহান এবারও হাসল। মেয়েটা একসময় সবসময় তাকে এভাবে শাসন করবে। তার পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে। অদ্ভুত তো, তার হঠাৎ এত লজ্জা লাগছে কেন? দিন গড়িয়ে গেছে। বছর ঘুরেছে। গত মে মাসে শেষ হয়েছে তোহার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ব্যস্ততারা ছুটি নিয়েছে। তোহার এখন অফুরন্ত সময়। মনে মনে চলছে বিয়ের মৌসুম। এ মাসের শেষেই খুব সম্ভবত তাদের কাবিন হয়ে যাবে। ঋতুর পালাবদল ঘটেছে। শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা। পর প্রকৃতি সিক্ত করতে আবারও এসেছে শ্রাবণ মাস। আকাশ কাঁপিয়ে জলধারা নামে আজকাল। মেঘে মেঘে বিস্তর রেশারেশি করে পরিশেষে অভিমানগুলো বৃষ্টিরূপে ঝরে পড়ে যায় ধরণীর গায়ে। ধরিত্রীমাতা তা সাদরে বরণ করে নেয় দুহাত মেলে। প্রকৃতি ভিজে ওঠে। কাটা মাটির গন্ধ, পিচঢালা রাস্তায় ছড়িয়ে থাকা জলরাশি, চকচক করে উঠা সবুজ গাছটার মগডালে সরু সোনালি রোদরশ্মি, সবটা যেন এই চিরচেনা প্রকৃতিটাকে নতুন করে একেবারে শুদ্ধতম রূপে ভালোবাসতে শেখায়। শ্রাবণ মানেই তো বৃষ্টি, আর বৃষ্টি মানে প্রেম। সুতরাং এই শ্রাবণের সব বর্ষণের অপরিবর্তিত এক নাম প্রেম বর্ষণ। মায়ের ঘরের বিছানায় বসে পা দোলাচ্ছে তোহা। তাকে বসিয়ে রেখে কাঠের আলমারি হা করে খুলে আধ ঘণ্টা যাবৎ খোঁজাখুঁজি করছে আতিয়া। মাঝে মধ্যে দু একবার বিড়বিড় করে রাখলাম কোথায়? পাচ্ছি না কেন? এই ধরনের স্বগতোক্তি আওড়াচ্ছে। তোহা চোখমুখ পুতুলের ন্যায় শান্ত, নিশ্চল। কিছু বলতে গেলেই তাকে মৃদু ধমকের স্বরে চুপ করিয়ে দিচ্ছে আতিয়া। ড্রয়িং রুম থেকে ছেলেদের হাসি ঠাট্টার শব্দ কানে আসছে। তার খালুরা, ভাইরা সবাই বসেছে ড্রয়িং রুমে। কাবিন হবে আগামীকাল মানে শুক্রবারে। আগে বিয়েটা পড়িয়ে রেখে তারপর বাদবাকি হলুদ বিয়ের আনুষ্ঠানিক জমকালো আয়োজন শুরু হবে পরের সপ্তাহে।
আদরের ছোট মেয়ের বিয়ে বলে কথা। আরমান সাহেব পারলে মাসখানেক আগে থেকেই বাড়িঘর সাজিয়ে ফেলেন, কিন্তু তা করলে লোকে তাকে পাগল বই কিছু বলবে না। আতিয়ার হাতে তার বিয়ের ওড়নাটা, সিঁদুর রঙা ওড়নায় সোনালি কাজ করা পার। সেই ২৫-২৬ বছর আগের যুগেও আরমান সাহেব বেশ রুচিশীল ছিলেন। বিয়ের শাড়ি গহনার সাথে এই ওড়নাটাও দিয়েছিলেন। দামি দামি শাড়ি গহনার ভিড়ে এই ওড়নাটাই বেশি মন কেড়েছিল যুবতী আতিয়ার। ওড়নাটা এতকাল বেশ সযত্নে তুলে রাখা ছিল আলমারির নিরাপদ এক কোণে। নিশার বিয়ের সময় অবশ্য বের করেছিল আতিয়া, কিন্তু নিশা সাফ মানা করে দিয়েছিল যে সে এসব পুরনো যুগের ওড়না পরবে না। কষ্ট পেলেও আতিয়া জোর করেনি। হাতের ৫ আঙ্গুল তো আর সমান হয় না। তখন এটা আবার তোহার জন্য যত্ন করে তুলে রেখেছিলেন উনি। তোহা যেন বিয়ের দিন তার মায়ের ওড়না মাথায় দেয় এমন একটা সুপ্ত ইচ্ছা তার আছে। যদিও সে জোর করবে না, তবে তার দৃঢ় বিশ্বাস ছোট মেয়ে মায়ের ইচ্ছার মান রাখবে। আতিয়া এগোলো। মিষ্টি হেসে পেছনে দিয়ে দুহাতে ওড়নাটা মেলে ধরে তোহার মুখের দিকে চেয়ে অদ্ভুত একটা মোলায়েম আবদার করে বলল, পরাই। কিছুক্ষণের জন্য একরকম মোহে চলে গেল তোহা। মায়ের এমন কণ্ঠ সে আগে শোনেনি। খানিক বাদে নিজের গায়ের ওড়না দিয়ে টানা ঘোমটাটা নামিয়ে মাথা নোয়াল সে। মেয়ের সম্মতি বুঝতেই ঠোঁটে প্রগাঢ় হাসির ঝলক খেলে উঠল আতিয়ার। চোখের কোণায় চিকচিকে অশ্রুকণা নিয়ে ধীর গতিতে ওড়নাটা তোহাকে পরিয়ে দিল আতিয়া। মুখ নামিয়ে মন ভরে তোহাকে দেখে নিয়ে কপালে স্নেহের চুমু খেয়ে বলল, মাশা আল্লাহ। তোহা হাসল। এ হাসিতে যেন মুক্ত ঝরে। মা মেয়ের এহেন মুহূর্তে বাধা হয়ে সশব্দে দরজা খুলে ভেতরে আসল স্বর্ণালী। বলল, খালুর চশমা কোথায় খালামনি? খালু চাচ্ছে। আতিয়া উঠে দাঁড়াল। খুব সন্তপনে চোখের জলটা মুছে নিয়ে গলা ঝেড়ে এদিক ওদিক তাকিয়ে ওর দিল, কোথায় যে রেখেছে? আচ্ছা তুই যা, আমি খুঁজে আনছি। স্বর্ণালী চলে গেল। তবে দরজাটা অর্ধেক না ভিড়িয়েই। এখান থেকে ড্রয়িং রুমের সব স্পষ্ট দেখা যায়। তোহার দৃষ্টি মুখ বরাবর রাখা ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজেকে কেমন নতুন নতুন লাগছে। একদম অচেনা, স্নিগ্ধ একটা শোভা। ড্রয়িং রুমের কোণার সোফায় বসে কথাবার্তায় নিবিষ্ট ছিল তিহান। নিতান্তই বেখেয়ালিতে হঠাৎ পাশের রুমের দিকে চোখ পড়লেও পরমুহূর্তেই তার সকল খেয়াল যে স্তূপাকারে জমা হল সেখানে। তিহান বশীভূত হল। বিয়ের লাল ওড়না মাথায় দেয়া মেয়েটার এই আশ্চর্য অপার সৌন্দর্য তার তুচ্ছ চোখজোড়া ধারণ করতে পারছে না। তবুও সে তা চেষ্টা করল তা সহ্য করে নেয়ার। চেয়ে রইল মুগ্ধ, নিষ্পলক নয়নে। মিনিট পার না হতেই চার চোখ এক হল। চট করে দৃষ্টি নামাল তোহা। সেই গালের রক্তিম আভাযুক্ত অপার্থিব সৌন্দর্যের কাছে পরাজয় স্বীকার করে নিল তিহানের ধূসরমণি। ধীরগতিতে সেও চোখ ফিরিয়ে নিল। সন্ধ্যা ৭টা। তিহানের মুখশ্রী থমথমে। ক্রোধে ফেটে পড়ছে লালাভ চোখ দুটো। ফর্সা চেহারায় ফুটে উঠা ঝাঝালো রাগটা লুকানোর বিন্দুমাত্র চেষ্টা করল না সে। শুধুমাত্র বিয়ের ভরা বাড়িতে উচ্চবাক্য আগ্রাসী আচরণ করা দৃষ্টিকটু দেখা যাবে ভেবে দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। খানিক বাদে রাগটা মাথাচাড়া দিয়ে উঠতেই তা সহ্য করতে না পেরে আরমান সাহেবকে ড্রয়িং রুম থেকে ডেকে রুমে নিয়ে গেল তিহান। দরজা ভিড়িয়ে স্পষ্ট ভাষায় বলল, অনন্ত এখানে কেন এসেছে খালু? আপনি মানা করেননি কেন? আরমান সাহেব টের পেলেন তার সামনে দাঁড়ানো যুবকটি আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলজ্বল করছে। যদিও ভদ্রতার খাতিরে দৃষ্টি নামিয়ে রেখেছে, তবুও বোঝা যাচ্ছে সেই চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সেই আগুনের তাপে চোখমুখ লাল হয়ে গেছে। আরমান সাহেব হালকা কাশলেন। বললেন,
নিশা তো তোহার বড় বোন, ওকে তো আমি বিয়েতে আসতে মানা করতে পারি না, তাই না? আমি নিশার কথা বলিনি খালু, অনন্তের কথা বলেছি। আর আপনি অবশ্যই অবগত আছেন আমি কেন বলছি কথাটা। তিহানের নামানো কণ্ঠেও প্রগাঢ়তার তীব্র ছাপ। আরমান সাহেব এগোলেন। তিহানের কাঁধে এক হাত রেখে বললেন, শান্ত হও বাবা, আমি শুধু নিশা আর সৌহার্দকেই আসতে বলেছিলাম। অনন্ত কেন এলো আমার জানা নেই। আর এতক্ষণ ছেলেটার আচারাচরণ দেখে মনে হয় না সে পূর্বের মতো কাজ আবারও করার সাহস করবে। সৌহার্দ বিচক্ষণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, অবশ্যই নিজের এমন ভাইকে সে এমনি এমনি নিয়ে আসবে না। এখন বাসায় আশেপাশের ফ্ল্যাটের মহিলা মানুষ আছে, আমার মনে হয় এ বিষয়ে রাতের বেলা খোলাখুলিভাবে কথা বলা যাবে। তিহান মনমুখে মাথা নাড়াল শুধু। এ মুহূর্তে কথা বাড়িয়ে শুধু শুধু খালুর সামনে বেয়াদবি করতে চাচ্ছে না সে। রাত পর্যন্ত অপেক্ষা করতে হল না। সন্ধ্যার একটু পরে অন্য ফ্ল্যাটের মহিলারা চলে গেলে সৌহার্দ্য সময় সুযোগ বুঝে নিজ থেকেই বলল, বাবা, আপনি হয়তো ভাবছেন আমি ওই ঘটনার পরও কেন নির্বোধের মতো অনন্তকে সঙ্গে নিয়ে এসেছি। তাই তো। বসার ঘরে তখন পরিবারের বড়রা উপস্থিত। তিহানও আছে অবশ্য। অনন্ত নতমুখে বসে আছে, চোখে মুখে হয়তো অনুশোচনার রেখা। আরমান সাহেব বিচলিত হলেন না, ঠান্ডা স্বরে ওর দিলেন, সেরকম ভাবাটাই তো স্বাভাবিক। অনন্ত তোহার কাছে ক্ষমা চাইতে এসেছে বাবা। সেই অপ্রীতিকর ঘটনার জন্য সে অনুশোচিত। তিহান তেজস্বী গম্ভীর গলায় ফোন কাটল। তাই নাকি? হঠাৎ আজকে কেন তার ক্ষমা চাইতে ইচ্ছে হল দুলাভাই? সেই ঘটনার তো অনেক দিন হয়ে গেছে। এতদিন পর আজ তার অনুশোচনা হল? তাকে থামিয়ে দিলেন আরমান সাহেব। স্ত্রীর দিকে চেয়ে বললেন, তোহাকে ডেকে আনো। সে যেহেতু ক্ষমা চাচ্ছে তাকে তা করার সুযোগ দেয়া হোক। তোহা এলো। অনন্ত ক্ষমা চাইল। সে পায়ে পড়তেও রাজি। তবে পায়ে পড়তে হল না তাকে, তার আগেই তোহা মিনমিনে কণ্ঠে তাকে ক্ষমা করে দিল। পরিস্থিতি তখন শিথিল হয়েছে। তোহা বসার ঘর থেকে সরে যাওয়ার জন্য উদ্যত হতেই তিহান সকলের অগোচরে তার কবজি ধরে আটকিয়ে চাপা স্বরে বলল, রাতে একটু সাবধানে থাকবে। আজকের সকালটা ভিন্ন। বছরের পর বছর অপেক্ষার পর সেই মাহেন্দ্রক্ষণ। তোহার হাতভর্তি লালরঙা মেহেদি উকি দিচ্ছে। গতকাল রাতে সে মেহেদি পড়েছে। কোনো অনুষ্ঠান করেনি ইচ্ছে করেই। সারা বাড়িতে ব্যস্ততারা ছুটে বেড়াচ্ছে হৈ হৈ করে। শুধু কাবিনের অনুষ্ঠানেও আশেপাশের ফ্ল্যাটের সবাইকে দাওয়াত করেছে আরমান সাহেব। ঘনিষ্ঠ কিছু আত্মীয়রা তো আছেনই। তোহা অবশ্য কাবিনটা ছোটখাটো করে করার কথা বলেছিল, কারণ আবার পরশুদিনই বিয়ের মূল অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে। এত খরচা করে কি লাভ? কিন্তু আরমান সাহেব তার প্রস্তাবটা মুখের উপর নাকচ করে দিয়েছেন। জুম্মার পর কাজী আসবে, বিয়ে পড়ানো হবে তাদের। কবুল কবুল কবুল। এরপর কেবলই পবিত্রতা। তোহার পরনে তিহানের দেয়া লাল বেনারসি, মুখে অল্পবিস্তর সাজ। রেশমকালো চুলগুলো পিঠের উপর লুটোপুটি খাচ্ছে। নিশা আর আতিয়া স্বর্ণের গহনাগুলো পরিয়ে দিল তাকে। চুল বাঁধার আগেই বাইরে থেকে ডাক পড়ল, বিয়ে বাড়ি। হাকডাক হওয়া স্বাভাবিক। আতিয়া হন্তদন্ত হয়ে ছুটল। খানিক বাদে আবারও সৌহার্দ্যর ডাকে, তুই বস, আমি একটু শুনে আসিবলে। নিশাও বেরিয়ে গেল। একা ড্রেসিং টেবিলের সামনে বসে রইল তোহা। আনমনে আতিয়ার বিয়ের ওড়নাটা মাথায় দিল একবার। না, এবার সত্যিই সুন্দর দেখাচ্ছে তাকে। গেট খোলার শব্দ। তোহা না তাকিয়েই বলল, আপু, চুলটা বেঁধে দাও তাড়াতাড়ি। আজান তো দিয়ে দিবে একটু পর। বাইরে এত শোরগোল কেন?
কাজী কি আগেই এসে পড়েছে? বলে মাথার ওড়নাটা নামিয়ে রাখল সে। উঠে দাঁড়িয়ে খোলা চুল সামলাতে সামলাতে পেছনে ফিরতেই ধক করে একটা ধাক্কা লাগে বুকের মধ্যিখানটায়। আপনা আপনিই দুপা পিছিয়ে যায় সে। ড্রেসিং টেবিলের সাথে পা ঠেকে যেতেই থেমে থেমে ভীত গলায় বলে, আপনি এখানে কেন এসেছেন? বের হন। আমি তৈরি হচ্ছি। অনন্ত হাসল, সেই পুরনো বিশ্রী হাসিটা। গাড়ি রি করে উঠল তোহার। শরীর কাটা দিল। মনের গহীন কোণে উকি দিল আগাম কিছু সংবাদ। অনন্ত সময় নষ্ট করল না। যে কোনো সময় যে কেউ এসে পড়তে পারে। এই সুযোগটাই বেশ কষ্টে হাতে এসেছে। সে দ্রুত কদমে এগিয়ে গেল। তোহার নরম হাতের প্রতিরোধ নিমিষেই উপড়ে দিয়ে বলিষ্ঠ হাতে চেপে ধরল তোহাকে নিজের সাথে। আপত্তিকর স্থানগুলো তার বাজে হাতের কলুষিত ছোঁয়ায় ভরিয়ে দিতে থাকল অবিলম্বে। তোহা চিৎকার করল। বাইরে বোধহয় কিছু নিয়ে ঝগড়া বেঁধেছে। বাবার, খালুদের তুমুল উচ্চবাক্য শোনা যাচ্ছে। পুনরায় চিৎকার করার আগেই অনন্ত তার মুখ চেপে ধরল। স্পর্শকাতর স্থানে অধরের আগ্রাসী আক্রমণগুলো ক্ষত বানিয়ে ফেলছে। ক্ষতবিক্ষত হচ্ছে তোহার মন। এই শ্রাবণ কি তবে কেবলই তার হৃদয়ের রক্তপাত ঘটানোর জন্য এসেছে? চোখ বেয়ে অঝোর ধারায় গড়াচ্ছে পানি। মুখ দিয়ে গঙ্গানি। তার নিজের মানুষটা তাকে স্পর্শ করার আগেই সে অন্যর ছোঁয়ায় রক্তাক্ত হয়ে গেল কেন? কেউ বোধহয় আসছে। হ্যাঁ তাই তো, এদিকেই আসছে। খুব দ্রুত পায়। পায়ের হিলের শব্দ শোনা যাচ্ছে। খট খট খট। অনন্ত সরে দাঁড়াল। সেদিনের চরের ঝালটা পুরোপুরি মিটেনি, তবে যা পেরেছে এই ঢের। তোহাকে ছেড়ে দিয়ে পৈশাচিক হাসি হাসল সে। ডান হাতের কুনুইয়ের কাজটা খামছিয়ে ধরে আরেক হাতে খুব দ্রুত গাঢ় লিপস্টিক ঢোলে ছড়িয়ে দিল। মাথায় চুল এলোমেলো করে বাইরের মানুষটা দরজা খোলার আগেই ভেতর থেকে দরজা টেনে সজোরে তোহাকে এক ধাক্কায় ছুঁড়ে মারল বাইরে। বাবুর্চিদের সাথে খাবার দাবারের বিষয় নিয়েই এক কথা দু কথায় বিস্তর কথা কাটাকাটি লেগে গিয়েছে ড্রয়িং রুমে। আরমান সাহেব উত্তেজিত হয়ে পড়েছেন। আতিয়া আর নিশা সেখানে ব্যস্ত থাকায় স্বর্ণালী আসছিল তোহার চুল বাঁধায় সাহায্য করতে। তবে রুমে প্রবেশ করার আগেই এই আকস্মিক ধাক্কাটা সে সামলে উঠতে পারল না। ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকটা চোখ তখন সেদিকে। ঝগড়া থেমে গেছে। সব শান্ত, শীতল। বিয়ে বাড়িতে বউয়ের এহেন বিধ্বস্ত অবস্থা, আর পরক্ষণেই রুমের ভেতর থেকে অনন্তের বের হওয়া দেখে মেহমানদের প্রায় সবাই ঘটনা সম্পর্কে উৎসুক হয়ে উঠল। তুর্য এগিয়ে এলো সর্বপ্রথম। বাকি কারো না চলছে পা, না চলছে মুখ। তুর্য এসে স্বর্ণালীর কাছ থেকে তোহাকে টেনে বুকের সাথে চেপে ধরল দ্রুত। এলো স্নেহের চুলগুলোতে হাত ডুবিয়ে দিতেই ক্ষীণ স্বরে ডাকল তোহা, ভাইয়া। সেই করুণ ডাকটায় ভেতরটা যেন জলে পুড়ে ভস্ম হয়ে গেল তুর্যর। বোনের এই অবস্থা দেখে ঘটনা বুঝতে বাকি নেই তার। সেই ঝাপটে ধরল তোহাকে, যেন বুকের ভিতর লুকিয়ে ফেলবে আদরের বোনটাকে। তোহা চোখ বোজল। নিস্তেজ গলায় প্রশ্ন করল, উনি কোথায়? অনন্ত দাঁড়িয়ে আছে উদ্ভ্রান্তের মতো। তার চোখে, ঠোঁটের বাঁকা হাসিতে যেন প্রকাশ পাচ্ছে নরপিশাচের তৃপ্তিকর ঢেকুর। আরমান সাহেব এগোলেন। রক্তচক্ষু নিয়ে সজোরে চড় মারলেন অনন্তর বামগালে। তার প্রেসার বেড়ে যাচ্ছে। হাত কাঁপছে। মাথা ঘোরাচ্ছে। অনন্ত ছিটকে পড়ে গেলেও মুহূর্তেই তাচ্ছিল্যর স্বরে হেসে বলল, এখন যত ইচ্ছা মারেন আঙ্কেল। আপনার মেয়ের ক্ষতি তো করেই ফেলেছি। তিহান বেরিয়েছিল একটা জিনিস কিনতে। ধৈর্যশীল প্রেমিক মনটা আজ খুব বেশি তাড়া দিচ্ছে। তোহাকে বিয়ের শাড়িতে সাজে, বধূ বেশে দেখার জন্য তৃষ্ণার্থ মনটা হাহাকার করছে।
এত তাড়া তো তার কোনো কালেই ছিল না। তবে আজ এত তাড়াহুড়ো কেন? হাতের ছোট্ট জিনিসটা পরনের ধবধবে সাদা পাঞ্জাবির পকেটে ঢোকালো সে। প্রায় সিঁড়ির মাথায় উঠে গেছে। কোনো কলরব নেই। বেরোনোর আগেই তো দেখল সব সরব। এখন সব এত নীরব কেন? কিছু হলো না তো? তোহাদের ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুলল সে। সবার মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা আর অনন্তর ফ্লোরে বসা দেখেই বুঝল খুব বাজে কিছু ঘটে গেছে। সে দেরি করে ফেলেছে। খুব দেরি। কয়েক কদম এগিয়ে যেতেই তোহার দেখা মিলল। তুর্যর বুকে গুটিসুটি হয়ে লুকিয়ে আছে। ভয় পাচ্ছে বোধ হয়। তিহান সবট বুঝেও যেন বুঝল না। বুঝতে চাইল না। তুর্যর চোখ সিক্ত। তিহান নির্বোধের মতো বলল, কি হয়েছে এখানে? তিহানের কণ্ঠ কানে যাওয়া মাত্রই মুখ তুলল তোহা। রং ছড়ানো ঠোঁট, এলো কেশ, চুলের ফাঁক গলিয়ে ঘাড় গলার দৃশ্যমান ক্ষতগুলো যেন মুহূর্তেই দাবানল সৃষ্টি করে দিল তিহানের শান্ত স্নিগ্ধ চোখ দুটিতে। বজ্রহতের ন্যায় প্রাণপ্রেয়সীর বিক্ষিপ্ত আবেশ দেখে নিতেই ফুপিয়ে উঠে আবারও তুর্যর বুকে মুখ লুকাল তোহা। তুর্য আগলে ধরল তাকে। খুব আদরে, চরম মমতায়। তিহান মুখ ফেরাল। বিধ্বংসী, হিংস্র হয়ে উঠল নিমিষেই। লাথি লাগালো অনন্তর বুক বরাবর। আর্তনাদ করে উঠল অনন্ত। দাঁতে দাঁত চেপে বলল, তোর হবু বউকে তো কলঙ্কিত করেই ফেলেছি। পুরো বাড়ি ভর্তি সবাই সাক্ষী আছে। খুব তেজ না চর মারার? আমাবাক্যটা শেষ করতে পারল না অনন্ত। তার আগেই আরেকটা ভারী লাথি পড়ল তার মুখের উপর। এক পর্যায়ে নিরবিচ্ছিন্নভাবে পড়তেই থাকল। এলো পাথারি। কেউ আটকাচ্ছে না। সাহস পাচ্ছে না। সৌহার্দ্যও চুপচাপ। তার ছোট ভাই যে এত নিকৃষ্ট তার জানা ছিল না। থাকলে হয়তো এতদিন অনন্তের মিথ্যা ভদ্র আবেশটা সে ধরে ফেলতে পারত। সে ব্যর্থ। ভাই হিসেবে ব্যর্থ, এ বাড়ির জামাই হিসেবে ব্যর্থ। তিহানের চোখে মুখে যেন আগুনের রক্তিম লাভা গলে গলে পড়ছে। তোহার ফুপিয়ে ওঠার শব্দগুলো যেন সেই আগুনে ঘি ঢেলে তাকে আরো দাহ্য করে তুলছে। অনন্তর অবস্থা যায় যায়। রক্তের ফোঁটায় সাদা ফ্লোর রঞ্জিত। তুর্য বোনকে ছাড়তে পারছে না, নয়তো তার হাত থেকেও অনন্ত রক্ষা পেত না আজ। আরমান সাহেব চোখ বুজে সোফায় বসেছিল। অনন্তের আহাজারি গঙ্গানিতে চোখ মেলল সে। তখন যদি ড্রয়িং রুমের তুমুল ঝগড়াটা না লাগত তবে অবশ্যই তোহার চিৎকার কারো না কারো কানে তো আসত। কিন্তু তা আসেনি। কোনোভাবে তো সেই দায়ী। একবার মেয়ের দিকে তাকাল। তুর্য আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছে ভয়ার্ত বোনকে। ড্রয়িং রুমের এক কোণে বোনের প্রতি ভাইয়ের নীরব ভালোবাসার বহি প্রকাশ হচ্ছে। তপ্ত দীর্ঘ শ্বাস ছাড়ল সে। তিহানের দিকে চেয়ে নিষ্প্রভ কণ্ঠে বলল, থামো তিহান, মারা যাবে। আমি দেখছি কি করতে হবে। সাথে সাথেই থামল না তিহান। আরও কয়েকটা লাথি লাগিয়ে ক্ষান্ত হল না তার খ্যাপা মন। জোরে কয়েকটা হাফ ছেড়ে একটু দূরে সরল সে। বলল, আপনাকে আমি কালই সাবধান করেছিলাম খালু। আপনি শোনেননি। আজকে জড়িয়ে আসে তিহানের কণ্ঠ। আরমান সাহেব চোখে অসহায়ত্ব নিয়ে তাকায়। তিহান শ্বাস ছাড়ে। ঢোক গিলে তোহার কাছে এগোয়। তুর্য কাছ থেকে ছাড়িয়ে সবার সামনেই নিজের বুকে জড়িয়ে নেয়। সবাই চুপ। কারো সাধি নেই কিছু বলার। মানুষটার চিরচেনা বুকের গন্ধটা নাকের কাছে পেতেই ডুকরে উঠে তোহা। কাটা জায়গাগুলোতে জ্বলছে। অনেক জ্বলছে। তার চেয়ে বেশি জ্বলছে ভেতরটা। এই ছিল তবে এত অপেক্ষার পরিসমাপ্তি? উপস্থিত একজন মধ্যবয়স্ক মহিলা ফোন কাটল।
বিয়ের আগে বরের সাথে এত জোরাজোরি কিসের? মেয়ের তো মনে হয় চরিত্রে সমস্যা। শুধু ছেলের দোষ কেন হইব? চুপ বলে গর্জন করে উঠে তিহান। তার এক চিৎকারে মহিলা চুপসে যায়। বড়দের সাথে এভাবে সে কখনোই কথা বলে না। তবে আজাজ কেন যেন পারছে না। এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছে সবকিছু। কানাঘুষা চলছে তখনও। আতিয়া মূর্ছা গেছে। স্বর্ণালিনিশা সামলাচ্ছে তাকে। পরিবেশ খুব ভারী। তোহার শরীর নিস্তেজ, নির্জীব, অসাড় হয়ে আসছে। এত চাপ তার ছোট্ট মস্তিষ্ক নিতে পারছে না। তিহান দাঁড়াল না। তোহাকে পাজাকোলা করে কোলে নিয়ে আরমান সাহেবের দিকে তাকিয়ে ধীরকণ্ঠে বলল, নিয়ে যাচ্ছি ওকে। এখানে ও নিরাপদ না। শুধু কাজী আসলে আমার ফ্ল্যাটে নিয়ে যাবেন। ওখানেই বিয়ে পড়ানো হবে। আর হ্যাঁ, পরিবারের মানুষ ছাড়া একজনকেও যাতে না দেখি। শেষের কথাটা উপস্থিত সবার দিকে তাকিয়ে বলে স্থান ত্যাগ করল তিহান। আরমান সাহেব তার ঠান্ডা কণ্ঠ শুনেই বেশ বুঝতে পারছেন তিহানের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না হলে আজ ঘোর অনর্থ ঘটে যাবে। আফিয়া আর তুর্য ছুটল তিহানের পিছু পিছু। তোহাকে নিজের রুমে এনে শুইয়ে দিল তিহান। মেয়েটা বোধহয় জ্ঞান হারিয়েছে। না, জ্ঞান হারায়নি। ওই তো চোখ খুলছে একটু আধটু। ফুটবল হয়ে পড়েছে হয়তো। আফিয়া পানি এনে দিল। তিহান ফার্স্ট এইড বক্স এনে রাখল টেবিলে। নিজেকে যথাসম্ভব সামলে তোহাকে ঠেস দিয়ে বসালো বুকের সাথে। আফিয়া পানি খাইয়ে দিয়ে বাইরে গেল। তুর্য নিজের রুমাল বের করে মুখের লিপস্টিক, ছড়িয়ে যাওয়া সাজগোজ মুছে দিচ্ছে। মোছানো হয়ে যেতেই রুমালটা পুনরায় পকেটে ঢোকাল সে। বোনের মুখের দিকে চেয়ে থাকল অনেকক্ষণ। তিহান ফার্স্ট এইড বক্স খুলল। গলার কামড়ে ক্ষত করা জায়গাটায় স্যাভলনের ছোঁয়া দিতেই শিউরে উঠল তোহা। চোখ বন্ধ অবস্থাতেই হাত মুষ্টিবদ্ধ করে শাড়ি খামছে ধরে করুণ স্বরে বলল, লাগছে। বুকের কোথায় যেন একটা কাটা বিঁধল। বড় একটা কাটা। খুব ধারালো। একদম রক্তাপ করে দিল সব। তখনই দরজার সামনে আসলো সাইফ। তুর্যকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, খালু তোমাকে ডাকছে একটু। বলেই জায়গাটা থেকে সরে গেল সে। তুর্য আরেকবার বোনের দিকে তাকাল। অতঃপর তাকালো তার পিছে বসা শক্তপোক্ত মানুষটার দিকে প্রবল শ্রদ্ধাভক্তি নিয়ে। তিহান তোহার গলার কাছটায় সযত্নে ব্যান্ডেড লাগাতে লাগাতে নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, যা তুই, আমি একাই পারব। আর এখানে কাউকে আসতে মানা করবি। হট্টগোল চাচ্ছি না, তিহুর রেস্ট প্রয়োজন। ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে। বাইরে বোধহয় শীতল হাওয়া বইছে। শ্রাবণঝরা বৃষ্টি নামতে পারে। পর্দা উড়ছে। একটু পরপর একফালি আলো ঝলকে পড়ছে ঘরের সাদা মেঝেতে। বাতি নিভানো। তবে আলোকশূন্য নয় কোনো কিছুই। পাতলা পর্দা ভেদ করে আসা কিরণে সব দৃশ্যমান। তোহার ঘাড়ে গলায় ব্যান্ডেড লাগিয়ে দিয়ে তিহান কোমল স্পর্শে তার বামগালে হাত ছোঁয়াল। চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে মৃদু স্বরে বলল, আর কোথাও লেগেছে? এতক্ষণ তেজশূন্য ভঙ্গিতে তিহানের বুকে লেপ্টে থাকলেও এই নরম কণ্ঠটায় ভেতরের কান্নাটা ফুলে ফেপে উপচে পড়ল তোহার। গালে রাখা হাতটা নামিয়ে নিজের দুহাতের মুঠোয় নিয়ে অদ্ভুত আর্তনাদ করে গঙ্গিয়ে উঠল সে। সেই সাথে গড়িয়ে পড়ল অবিরাম অশ্রুপাত। পাঞ্জাবি ভিজে উঠল। বুকের উপরের সেই ভেজা জলের অস্তিত্বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তিহান। সব কেমন লণ্ডভণ্ড হয়ে গেল। তার এই নিষ্পাপ ফুলটাকেই কেন এত বেদনা সহ্য করতে হল? কেন সে আগে এলো না? কেন মেয়েটাকে ওই নরপশুটা ছুঁয়ে দিল? তোহার কান্নার বেগ বেড়ে যাচ্ছে।
পাহাড় সমান কষ্টে দিশেহারা তিহান উপায় না পেয়ে তোহার মাথাটা বুকের সাথে আরও একটু জোরে চেপে ধরল। হাত দিয়ে গালচোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদে না, আমি আছি তো। তোহার কান্না হুহু করে বেড়ে গেল। কেমন উন্মাদ হয়ে উঠল সে। তিহানের বাহু খামছে ধরল খুব জোরে। নখগুলো যেন ভেদ করে গেথে যাচ্ছে। তোহা আচরে দিচ্ছে, এবড়োথে বড় করে। হুঁশ নেই। তিহান বলল না কিছু। তার বাহু রক্তাক্ত করে যদি মেয়েটার কষ্ট কমে তবে কমুক না। ক্ষতি কি? তোহার হাত থামল। তিহানের বুকে কপাল ঠেকিয়ে সে আহাজারি করে চিৎকার করল, আপনি ছিলেন না, আপনি আমার কাছে ছিলেন না, কেউ ছিল না, আমি একা ছিলাম। এটুকু বলতেই বিধ্বংসী রূপটা শান্ত হয়ে এলো। মুখ তুলে একবার তিহানের বাহুতে নজর দিল। সাদা পাঞ্জাবির উপর দিয়ে বিন্দু বিন্দু রক্তের ছাপ। হাতটা নামালো সে। ধীর গতিতে তিহানের পিঠ জড়িয়ে ধরে বুকে মাথা গুজে দিল। চোখ বুজে মৃত গলায় বলল, তারপর লোকটা এলো। চেপে ধরল, গায়ে হাত দিল, ঠোঁট ছোঁয়ালো, কামড়ে দিল। জানেন, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। লোকটা ছাড়লই না। চিৎকার করলাম, কেউ শুনলই না। ওই স্পর্শগুলো না আমার সহ্য হচ্ছিল না। কোমরে, পিঠে, বুকে, গলায় সব জায়গায় কেমন দুর্গন্ধ। এরপরের পর হঠাৎই আমাকে ছেড়ে দিল। লিপস্টিক ডলে চুল এলোমেলো করে দিল। আমি কিছুই করতে পারলাম না। অথচ লোকটা কিছু না করতে পেরেও যেন সব করে ফেলল। থামল তোহা। কিছুক্ষণ নীরব থেকে ক্রন্দনরত কণ্ঠে অভিমান করে বলল, স্বর্ণা আপু কেন আরও একটু আগে আসল না? আপনি কেন আসলেন না? আমি তো অপেক্ষা করেছিলাম আপনি আসবেন, ছাড়িয়ে নিবেন আমায়। বলে আবারও দুমড়ে মুচড়ে উঠল আরক্তিম মুখটা। চোখের পানির বাঁধটা ভেঙে গেল। গড়গড় করে গড়িয়ে পড়তে থাকল তিহানের বুক ভিজিয়ে। তিহান বুঝল, জানল, তোহার সাথে অতিমাত্রায় খারাপ কিছু হয়নি। তবে যেটুকু হয়েছে সেটুকুই বা কম কি? এই অতিশয় পবিত্র মেয়েটার মনে গভীর কালো দাগ বসিয়ে দেওয়ার জন্য এটুকুই খুব যথেষ্ট। আসলেই তো, সে কেন এলো না? তার তো দায়িত্ব ছিল মেয়েটাকে আগলে রাখার। কেন পারল না? পরিপূর্ণতা পাওয়ার শেষ সময়েই কেন ব্যর্থ হতে হলো তাকে? আচ্ছা, আমি কি কলঙ্কিত হয়ে গেছি? বলেই নির্বোধ শিশুর মতো তিহানের মুখপানে চাইল তোহা। তিহানের কঠিন পুরুষ চোখেও জলের আনাগোনা। তার এক ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ল তোহার কপালের উপর। চোখের কার্নিশ বেয়ে তা নিচে পড়ে গেল নিমিষেই। তিহান সামলাল। তোহার গালে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, তুমি সবচেয়ে পবিত্র, কলঙ্ক তোমাকে ছুঁয়ে দিতে অপারগ। চোখ নামাল তোহা। নীরবে এক ফোঁটা জল বিসর্জন দিল। এই লোকটা তাকে পবিত্র মনে করলেও অন্যরা তো তাকে কলঙ্কিতই মনে করছে। তাদের চোখে তো সে নিকৃষ্ট, অপবিত্র। এই যন্ত্রণা থেকে সে কি করে মুক্তি পাবে? বেশ কিছুক্ষণ নীরবতায় কাটল। তোহা বলল, একটা কথা বলি? বলো। আপনি আমাকে বিয়ে করেন না। লোকে খারাপ বলবে। মুহূর্তেই কানে ঝাঝা লেগে গেল তিহানের। ক্রোধানলে হৃদয় পুড়ে ছারখার। তার ভালোবাসাটাকে এতই সস্তা ভাবে মেয়েটা। এর ভিত্তি কি এতটাই নড়বড়ে? এত অকপটে, নির্দ্বিধায় এই কথাটা বলে ফেলল মেয়েটা? এত সহজে? হাত মুষ্টিবদ্ধ করল তিহান। ক্রোধে শক্ত হয়ে এলো মুখের চোয়াল। কণ্ঠে কাঠিন্য নিয়ে সে কোনো রকমে উচ্চারণ করল, কি বললে তুমি? তোহা তাকাল।
এক মুহূর্তের জন্য। পরক্ষণেই তিহানের অগ্নিদৃষ্টির সামনে মাথা ঝুঁকে গেল। দ্বিরুক্তি করল না। তিহান গরম শ্বাস ছাড়ল। পিঠের পিছে বালিশ নিয়ে আধশোয়া হয়ে তোহাকে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাট কাট কণ্ঠে বলল, চোখটা বন্ধ করে রাখো। ঘুমানোর চেষ্টা করো। তোহা চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসল না। সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়ে গেল। চকিতে চোখ মেলল। বুকের ধুকপুকানি আবার বাড়ছে। অস্থির লাগছে। হুট করে তিহানের বুক থেকে সরে গেল সে। তিহান চোখ বুজেছিল। তোহার সরে যাওয়ায় চট করে তাকাল। আধশোয়া অবস্থা থেকে একটু উঠে জিজ্ঞেস করল, কি হয়ে? পুরো কথা শেষ হল না। তার আগেই তোহা হামলে পড়ল। দুহাতে গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ খুঁজে পাগলের তো কাঁদতে কাঁদতে তুলনাহীন বিষাদ নিয়ে বলল, আপনি ছোঁয়ায় আগে আমাকে ওই লোকটা ছুঁয়ে দিল কেন? বেকায়দায় পড়ে গেল তিহান। তোহা কৌশিককালেও তার এত কাছাকাছি আসেনি। না এসেছে সে নিজে থেকে। আমতা আমতা করল তিহান। তোহার প্রশ্নের ওরটা তার কাছে নেই। মেয়েটাকে শান্ত করার উপায় কি তবে? মস্তিষ্ক শূন্য। সব পরিস্থিতি সামাল দিতে পারলে এখন সে নিজেই বেসামাল হয়ে পড়েছে। তোহা কাঁদছে, হাউমাউ করে। সব কষ্ট যেন ধুয়ে যাচ্ছে সেই পানির সাথে। হৃদয়বিদারক যন্ত্রণাগুলো কান্নারূপে ঝরে পড়ছে বৃষ্টির মতো। তিহানে কাঁধ ভিজে চুপচুপে। তোহার গায়ের ভারী শাড়ির যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তিহান দ্বিধাগ্রস্তভাবে আলতো করে হাত রাখল তোহার বাহুতে। খানিকক্ষণ ইতস্তত করে বলল, তুমি। তোহা বাক্য সমাপ্ত করতে দিল না। তার আগেই অনুনয়ের স্বরে বলল, আমাকে সরতে বলবেন না। আমি সরব না। এভাবেই থাকব। ওরে কিছু বলল না তিহান। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে মনমুখে ঠায় বসে রইল। তোহার কান্না থামছে। সে হালকা হচ্ছে আস্তে আস্তে। চোখ বন্ধ। ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে যাচ্ছে ধীরগতিতে। দরজায় শব্দ। ঠক ঠক ঠক। সাথে আমজাদ সাহেবের ডাক, তিহান, একটু কথা ছিল। আসব? তোহা ঘুমিয়ে পড়েছে কাঁধে মাথা রেখে। তিহান আলতো করে ধরে সরালো তাকে। বালিশে শুয়ে দিয়ে শাড়ির আঁচল গুছিয়ে দূরত্ব নিয়ে সোজা হয়ে বসল। নম্র স্বরে ওর দিল, আসো বাবা। আমজাদ সাহেব প্রবেশ করলেন। তোহাকে শান্তিতে ঘুমোতে দেখে স্বস্তির শ্বাস ছাড়লেন। ধীরগতিতে বিছানার অপর পাশে বসে ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বললেন, ঘুমিয়েছে তাহলে? মাত্রই শুয়েছে। কণ্ঠে জোর নেই তিহানের। আমজাদ সাহেব সময় নষ্ট করলেন না। সোজাসাপটা ভাবে বললেন, অনন্তকে কি করবে? অবস্থা ভালো না। ওর বাবা মাকে ফোন করা হয়েছে। তোমার খালু দুশ্চিন্তা করছে। মেহমানরা এখনো যায়নি বাসা থেকে। বাজে বকছে। বুঝতে পারছ নিশ্চয়ই? পারছি। আমজাদ সাহেব অপেক্ষা করলেন। ছেলে নিশ্চয়ই কিছু বলবে। তার পূর্ণ বিশ্বাস আছে। তিহান ভাবল কিছুক্ষণ। কথাগুলো গুছিয়ে নিয়ে তোহার মুখের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, সবাই যা ভাবছে তেমন কিছু হয়নি বাবা। অনন্ত চেষ্টা করেছে, তবে সময় ছিল না। স্বর্ণা তার আগেই এসে পড়েছিল। তিহুকে দেখে যা মনে হয়েছে তা আসলে ঘটেনি। সবাই ভুল ভাবছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। ঘুমন্ত তোহার মাথায় সস্নেহে হাত বুলিয়ে তিহানের দিকে চেয়ে বললেন, তোমার অতি যত্নে আগলে রাখা মানুষটাকে লোকে বাজে বলছে। তাদের ভুল ধারণা কাটানোর দায়িত্ব কিন্তু তোমারই। আমজাদ সাহেব কথাটা শেষ করতেই নড়ে উঠল তোহা। ঘুমের মাঝেই তিহানের দিকে কাত হয়ে শুয়ে এক হাত হাতড়ে তিহানের হাত খুঁজল।
তিহান দূরত্ব নিয়ে বসেছে বিধায় নাগাল পেল না। তিহান হাসল, নিজেই হাত এগিয়ে তোহার হাতের উপর রাখল। তোহা অবিলম্বে তা আঁকড়ে ধরে গালের নিচে নিয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। তিহানকে বিচলিত দেখাল না। বাবার দিকে চেয়ে সে নরম তবে একরোখা কণ্ঠে বলল, ওকে ছাড়া আমার কোনোভাবেই সম্ভব না বাবা। অনন্ত বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে। চেহারার অবস্থা ঢুলুঢুলু। রক্তপাত হচ্ছে এখনো। তুর্য এসে আরও কয়েক ঘা লাগিয়েছে তাকে। আরমান সাহেব, আতিয়াসহ সবাই আছে ড্রয়িং রুমে। তবে অনন্তকে কেউ ধরছে না পর্যন্ত। আতিয়া তোহার কাছে যেতে চাইলেও আরমান সাহেব যেতে দেয়নি। তোহার কাটা ক্ষত দেখলে কান্নাকাটি করবে আতিয়া, তা দেখে আরও ভেঙে পড়বে বাচ্চাটা। তিহান যেহেতু নিয়ে গেছে তার মানে নিরাপদেই আছে তাদের মেয়ে। একটু একান্তে থাকুন দুজন। মেয়েটার মন হালকা হবে। তিহানের চোখে যে প্রগাঢ়তা সে আজ দেখেছে তাতে আর কোনো কিছু ভাবার অবকাশ নেই। তিহান বলেছিল কাজী আসলে যেন তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। কিন্তু এই পরিস্থিতিতে কি বিয়ে পড়ানো আদৌ সম্ভব? বিকেল 4টা। অনন্তর মা বাবা এসেছে। বসেছে বসার ঘরে। এই বিকেলে বাড়িতে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল। তা আর হল না। একটা আকস্মিক ঝড় সব ওলট পালট করে দিল। তিহান থমথমে চেহারায় বসে আছে। রক্তলাল চোখজোড়া অনন্তর দিকে নিবন্ধ। অনন্তর মা কান্নাকাটি করছেন। ছেলের হয়ে ক্ষমা চাচ্ছেন বারবার। সেই আকুতি কারোর মনই গলাতে পারেনি। এমনকি সোহার্দও বসে আছে চোখে মুখে কাঠিন্য নিয়ে। মায়ের কান্নাটাও তার কাছে তেতো ঠেকেছে। কিভাবে পারছে মা সব জেনেও এই ছেলের হয়ে ক্ষমা চাইতে? আপনারা যা দেখেছেন তা আসলে ঘটেনি। অনন্ত একটা নিকৃষ্ট কাজ করতে যেও করতে পারেনি। আপনারা যা ধারণা করছেন তা ভুল। সে তিহুমানে তোহাকে কলঙ্কিত করে ফেলেছে, তোহার ক্ষতি করে ফেলেছে, এই ধরনের যা কিছু বলেছে সবই মিথ্যা। এমন কিছুই হয়নি। রাশভারী কণ্ঠে বলে উঠল তিহান। তৃতীয় তলার একজন প্রতিবেশী মহিলা তেতে উঠল। গা ঝালানো কণ্ঠে ফোন কাটল, আমরা সবাই স্পষ্ট দেখেছি মেয়েটার অবস্থা। দেখেই তো বোঝা যায় সব শেষ করে তবেই ছেড়েছে। তুমি বললেই হবে নাকি? তিহান আটকে রাখল নিজেকে। শান্ত শীতল গাহিম করা চাহনি নি খেপ করে উঠে দাঁড়াল। অনন্তর সামনে যে এক হাঁটু মুড়ে বলল, তুই কি সত্যিটা বলবি? অনন্ত তাকাল। নিভু নিভু দৃষ্টি। ভাবল, তার এই বোকামিটা করা উচিত হয়নি। মেয়েটার ক্ষতি যতটুকু পেরেছিল করেছিল, তারপর উচিত ছিল লুকিয়ে বের হয়ে যাওয়া। এভাবে সবার সামনে ধরা দেয়াটা এখন মনে হচ্ছে একদম ঠিকও হয়নি। তিহানের চেহারা আগুন ধরানো দৃষ্টিতে ভয়ের দাবানলে পড়ে যাচ্ছে সে। এই লোক যে এত ভয়ঙ্কর সে ভাবেনি। এর আগের বার তো কিছু করেনি। তাই ভেবেছিল এবারও বউয়ের শোকে কাতর হয়ে যাবে। সেই ওর দিল না। সে যে তোহাকে ছোঁয়া ছাড়া কিছু করতে পারেনি কথাটা স্বীকার করলে তো তার সব কষ্ট পানিতে যাবে। এত মার খেল, এত অপমান, না, কিছুতেই স্বীকার করা যাবে না। তিহানের মুখের অবস্থা ভয়ঙ্কর। আচমকা দুহাতে অনন্তর দুহাতের কবজি ধরে মুচড়ে ধরল সে। আর্তনাদ করে উঠল অনন্ত। তিহান আরও একটু ঘুরিয়ে মুচড়ে ধরল হাতজোড়া। রুগ্ন উত্তেজিত হয়ে বলল, বল। হাল ছেড়ে দিল অনন্ত। এ ব্যথা সহ্য করার নয়। মনে হচ্ছে হাড্ডি ভেঙে যাচ্ছে। কোনো রকমে বলল সে, আমি স্বীকার করছি। তোহাকে হাত দিয়ে স্পর্শ করা ছাড়া আর কিছুই করতে পারিনি। মিথ্যা বলেছি তখন। চুল, লিপস্টিক আমি ইচ্ছে করেই লেপটে দিয়েছিলাম। আমাকে আরও কিছু বলার আগেই একটা হৃদয় কাঁপানো বিভৎস জিনিস ঘটে গেল।
অনন্তর দুহাত মোচকিয়ে কনুই থেকে ভেঙে ফেলেছে তিহান। গগনবিদারী চিৎকার করল অনন্ত। কানে তালা লেগে গেল সবার। তিহানের রাগের বহি প্রকাশ দেখে থমকে গেল পরিবেশ। অনন্তর মা কাঁদছে। মরা কান্না। তিহান উঠে দাঁড়াল। আরমান সাহেবের দিকে চেয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, ওসব পুলিশে আমি বিশ্বাস করি না খালু। এদের যে টাকা, 2 দিনেই বেরিয়ে যাবে। যে হাত দিয়ে ও তিহুর সর্বত্র ধরেছিল, সেই হাতটা আমার পক্ষে অক্ষত রাখা সম্ভব হল না। আরমান সাহেব হতভম্ব। মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে প্রতিটি সদস্য। কেউ কেউ ভয় চোখ বন্ধ করে রেখেছে। অনন্ত অজ্ঞান। তিহান ডাইনিং টেবিল থেকে পানি নিল। অনন্তের মুখে ছিটা দিতে দিতে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্য কেউ আর কখনো তোহাকে খারাপ কিছু বলার আগে 2 বার ভাববেন। ও শুধু বাজে পরিস্থিতির শিকার, আর কিছুই না। আসরের আজান দিয়ে দিয়েছে। বাইরে ঝড় নামছে। গুমোট কালো মেঘের আধারে ছেয়ে গেছে শহর। তোহা ঘুমোচ্ছে তখনও, নিশ্চিন্তে, নীরবে। মাথার কাছে বসে আছে আতিয়া। তাকে ডেকে এনে তোহার কাছে বসিয়ে রেখে তিহান গেছে ওই ফ্ল্যাটে। অনন্তর মা বাবা এসেছে। কিছু একটা হয়তো হচ্ছে সেখানে। তার মেয়েটার মুখটা পানসে, ফ্যাকাশে। 2 গালে শুকিয়ে হালকা দাগে স্পষ্ট হয়ে উঠেছে কান্নার সরল রেখাগুলো। আতিয়ার চোখ দিয়ে টুপ করে একটা পানির ফোঁটা পড়ল। মেয়েকে খুব করে বধূবেশে দেখার শখ হয়েছিল তার, এভাবে বিধ্বস্ত অবস্থায় নয়। ধুমধাম শব্দ, সাথে অনেকগুলো পদচারণ। আতিয়া চকিতে সোজা হয়ে বসল। বিকট শব্দে ঘরের দরজা খুলে যেতেই ঘুম ভাঙল তোহার। অনন্ত সামনের ফ্লোরে ছিটকে পড়েছে। পিছে তিহান, তুর্য, বাবা, খালুরা। আলুথালু অগোছালো আবেশেই ধরফরিয়ে উঠে বসল তোহা। মুখ চুপসে গেছে। অনন্তকে দেখে ভয় কাঁপছে হাত পা। খুব দ্রুত ঘেমে যাচ্ছে শরীর। পাশে তাকিয়ে একবার মাকে দেখল তোহা। ভরসা পেল। আঁকড়ে ধরল মায়ের হাত। চোখমুখ খিচে বন্ধ করে ফেলল। কেন যেন মনে হচ্ছে অনন্ত আবারও হামলে পড়বে, আবারও তাকে ছুঁয়ে দিবে সেই নোংরা হাতে। কেউ বাঁচাতে পারবে না। সে আবারও বাজে স্পর্শের দংশনে দংশিত হয়ে যাবে। তিহান কাছে আসল। তোহার পাশে বসে তাকে কাছে টেনে নিয়ে ধীর গলায় বলল, এখন তো আমি আছি। ভয় নেই। চোখ খুলো। তোহা চোখ খুলল। অনন্তর দিকে না তাকিয়েই ভয়ার্ত গলায় থেমে থেমে বলল, উনাকে নিয়ে যান প্লিজ। উনি আবারও আমি নিয়ে যান না। আমার ভয় করছে। তিহান শক্ত করে ধরল তাকে। ভয় এখন না কাটলে মেয়েটা সারা জীবন এটা বয়ে বেড়াবে, যা সে হতে দিবে না। তোহার উৎকণ্ঠা, ভয়ার্ত চেহারা দেখে ভিজে উঠল উপস্থিত সবার চোখ। তিহান গলার স্বর তীব্র করল। বলল, তুমি তাকাবে নাকি না? তোহা তাকালো এবার। একেবারে অনন্তর দিকে। তার রক্তাক্ত চেহারা, বিভৎসভাবে ঝুলে থাকা হাত দেখে মুহূর্তেই মাথা ঘুরে উঠল তার। তিহান তার কানের কাছে মুখ নিয়ে তৃপ্তিভরা কণ্ঠে বলল, এই হাত দিয়ে ও আর কখনো বাজে ছোঁয়া দিতে পারবে না। তোহা চিৎকার দিল। হাঁসফাঁস করল। অনন্তর হাতটা কেমন দুলছে। অনন্ত ক্ষমা চাচ্ছে। জড়ানো কণ্ঠে বলছে, ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে দেন। যদিও মনে মনে একটা প্রচণ্ড রকমের শান্তি হচ্ছে, তবুও এই বিভৎস হাতের দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারল না তোহা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তিহানের বুকের উপর। শ্রাবণের বিধ্বংসী ঝড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে প্রকৃতি।
তীব্র বাতাসে বন্ধ জানালার কাচ পর্যন্ত কম্পিত হচ্ছে বারংবার। সমগ্র ছেয়ে যাচ্ছে ধুলোয়। এখন শুধু প্রেমবর্ষণ নেমে আলোড়িত পরিবেশ মধুর হয়ে ওঠার অপেক্ষা। কাচের জানালার পর্দা সরানো। তিহান দাঁড়িয়ে আছে জানালার কাছে। চোখের দৃষ্টি নিবন্ধ আবছা অন্ধকারে বিছানায় শুয়ে থাকা তোহার মাঝে। বজ্রপাত হওয়ার আগমুহূর্তে ঝলকে ওঠা আলোতে মেয়েটার অপার্থিব শোভা চিকচিক করে উঠছে। ক্ষণে ক্ষণে সেই রূপে মোহিত হচ্ছে তিহান। অনন্ত তার মা বাবার সাথে চলে গেছে ঘণ্টাখানেক আগে। অনন্তর মা তিহানের পায়ে পড়ে তাকে নিয়ে গেছে। শুধু নিশা আর সৌহার্দ্য আছে। আর কোনো রসালো ঘটনার ঘটেনি, সেজন্য প্রতিবেশীরাও আর এদিকে পা মারায়নি। পরিস্থিতি অনেকটা শিথিল, স্বাভাবিক। সারাদিন একটার পর একটা ধাক্কার আক্রমণে সবাই এখন ক্লান্ত, শ্রান্ত। এর মধ্যেই কাজী ডাকতে বলেছে তিহান। আজ রাতেই তাদের বিয়ে পড়াতে হবে, সে যেভাবেই হোক না কেন। পরিশেষে তিহানের অদম্য জেদের তাসে হেরে গেছে আরমান সাহেব। এই ঝড় বাদলের মধ্যেই কাজী আনার ব্যবস্থা করছেন তিনি। তখন অজ্ঞান হবার পর তোহার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল তিহান। কিন্তু শরীর ফুরবল হওয়ার দরুন মিনিট দশেকের মধ্যে আবারও ঘুমে বিভোর হয়ে পড়েছিল তোহা। এরপর আর জাগায়নি, অন্য কাউকে জাগাতেও দেয়নি। তোহাকে নিরিবিলিতে শান্তিমত ঘুমানোর ব্যবস্থা করার জন্য এই ঘরে কাউকে আসতেও মানা করেছে। তিহানের যে প্রলয়ঙ্কারী রূপ আজকে সবাই দেখেছে, তাতে ওর উপর আর কোনো কথা বলার সাহস পায়নি কেউ। লালরঙা মেহেদি মাখানো তোহার ছোট্ট হাতটা। তিহান পাশে যেয়ে বসল। কত যত্ন করেই না মেহেদি লাগিয়েছে মেয়েটা। কত শত শুভ্রস্প নিয়ে গায়ে লাল বেনারসি জড়িয়েছে। এত প্রতীক্ষার পর আজ সে তিহানের হবে বলে। কিন্তু কি হল? সবচেয়ে সুখের মুহূর্তটা আসার আগেই এই ছোট্ট জীবনের সবচেয়ে অসহায়, হৃদয় রক্তাক্ত করা মুহূর্তটা তার দরজায় এসে হানা দিল। চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল এতদিনের সুধাময় আকাঙ্ক্ষাগুলো। চোখ বুজে ফেলল তিহান। সেই যুবক বয়স থেকে মেয়েটাকে প্রচণ্ড রকম ভালোবাসে সে। কিন্তু আজ পর্যন্ত কখনো তার শরীর ঘনিষ্ঠ স্পর্শে ছুঁয়ে দেওয়ার কথা মনেও আনেনি। উল্টো সবসময় সব বিপদাপদ থেকে বাঁচিয়ে আগলে রেখেছে। অথচ আজ এমন একটা দিনে সে প্রথমবারের মতো ব্যর্থ হয়ে গেল। মেয়েটাকে তার আগেই অন্য কেউ ছুঁয়ে ফেলল। কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে। কিন্তু তা মনের ভেতরেই চেপে রেখেছে তিহান। তোহার মধ্যে যে যন্ত্রণাটা হচ্ছে সেটার কাছে তার এই ক্ষুদ্র ব্যথা খুবই তুচ্ছ, সহজেই উপেক্ষা করার মতো। তোহার কোমল হাতটা নিজের শক্তপোক্ত হাতের মাঝে টেনে নিল তিহান। গালের সাথে চেপে ধরে কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল তোহার মুখপানে। খুব গভীরভাবে দেখলে বোঝা যায় ফর্সা মুখটা কেমন করে বিষাদ, ব্যথার আচ্ছাদনে ঢেকে গেছে। তিহান আলতো করে ঠোঁট ছোঁয়াল সেই মেহেদিরাঙা হাতের তালুতে। অস্পষ্ট স্বরে বলল, তোমাকে সেই সময়টায় রক্ষা করতে পারিনি। ক্ষমা করে দিও এই ব্যর্থ প্রেমিককে। কাজী এসেছে। আরমান সাহেবের জরুরি তলব শুনে বেশ হন্তদন্ত হয়ে এই ধুলোঝড়ের মধ্যেই রওনা দিয়েছিল সে। এখনও বৃষ্টি নামেনি, তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে। আফিয়া আস্তে করে দরজা খুলল। ঘাড় ফিরিয়ে মাকে দেখেই চট করে তোহার হাতটা নামিয়ে রাখল তিহান। উঠে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করতে করতে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবে মা? আফিয়া হাসল। প্রসন্ন কণ্ঠে বলল, তোর অপেক্ষার পালা শেষ হলো বলে। কাজী এসে পড়েছে। আফিয়া বেরোতেই ঘরের লাইট জ্বেলে দিল তিহান। সেই কৃত্রিম আলোতে ঘুমের মাঝেই হালকা করে চোখ কুচকাল তোহা। তিহান কাছে গেল। মাথায় হাত রেখে নরম স্বরে ডাকল, তিহু। এক ডাকেই তন্দ্রা কেটে গেল তোহার।
পিটপিট করে চোখ খুলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সে। হুড়মুড় করে উঠে বসতে বসতে এদিকে ওদিক দেখল। এলোমেলো কণ্ঠে বলল, কিছু হয়েছে? তিহান মনোযোগ দিয়ে তাকাল। মেয়েটার চুল অগোছালো, শাড়ি অগোছালো, গলায় পরানো গহনাগুলো এঁকেবেঁকে আছে, নাকের টানা নথটা সেই প্রথম থেকেই খুলে কানের পাশে ঝুলছে, চোখের পাপড়িগুলো মনে হচ্ছে ঘুমের কারণে একটার সাথে আরেকটা লেগে আছে, মুখে সাজ নেই। কিন্তু এতেও যেন অপ্রতিম, নিরুপম লাগছে। বউরা থাকে পরিপাটি, সাজসজ্জায় মোড়ানো। তবে তার বউটা একটু অন্যরকম। অগোছালো বউ। এতে অবশ্য কোনো আফসোস হচ্ছে না তিহানের। মেয়েটাকে সাধারণেরই অসাধারণ লাগে সবসময়। তাদের বিয়েটাও তো একেবারেই অন্যরকম। নতুবা কোনো মেয়ের ভাগ্য হয় স্বামীর ঘরে বসে বিয়ে করার। তোহা ওরের আশায় ফ্যালফ্যাল বিমূঢ় হয়ে চেয়ে রয়েছে তিহানের দিকে। কি নিষ্পাপই না দেখাচ্ছে তাকে। ঠোঁট এলিয়ে হাসল তিহান। বিছানার কুচকানো চাদরটা টেনে সোজা করতে করতে বলল, মাথায় ঘোমটা টেনে বসো। কাজী সাহেব ঘরে আসবেন বিয়ে পড়াতে। প্রথমবারেই কথাটা ধরতে পারল না তোহা। মনে হল সে হয়তো কিছু ভুল শুনেছে। তবুও তিহান তো ঘোমটা দিতে বলল। মাথায় শাড়ির আঁচল টেনে নিতে নিতে সে ক্ষীণ স্বরে প্রশ্ন করল, বিয়ে? তিহান হাসল আরও একবার। তোহা জানে না যে তিহান কাজী ডাকতে বলেছে। ও তখন ঘুমাচ্ছিল। মেয়েটা ভেবেছে কি তাকে এতই ঢিলেঢালা তার প্রেমিক? অনেক অপেক্ষা হয়েছে। আর না। চাদরটা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়াল তিহান। তোহার চোখে চোখ রেখে বলল, তো তুমি কি ভেবেছ? তুমি বিয়ের শাড়ি পরে বধূবেশে বসে থাকবে? আর আমি তোমাকে বিয়ে না করেই ছেড়ে দিব? অসম্ভব। আতিয়া বসেছে তোহার একপাশে, অপর পাশে বসেছে আফিয়া। তোহার মাথায় এখন শাড়ির আঁচলের বদলে স্থান পেয়েছে আতিয়ার সেই বিয়ের ওড়নাটা। নাকের নথটা আবারও পরিয়ে দেয়া হয়েছে। বিছানার অপর পাশে বসেছে তিহান আর আরমান সাহেব আর আমজাদ সাহেব। কাজী বসেছে চেয়ারে। ছোট খালা, ছোট খালু, কাজিনরা, সৌহার্দনিশা, তুর্য সবাই আছে ঘরে। তোহার দৃষ্টি নামানো বিছানার চাদরের দিকে। চোখে মুখে হতভম্বলাজুক ভাবের মিশেল রং। তিহানের পরনে সেই সাদা পাঞ্জাবি আর সাদা টুপি। তিহানের হাত ধরা আরমান সাহেবের হাতে। কাজী সাহেব কিছু বলছেন। তোহা অন্য চোখে এক নজর তাকাল। লোকটার সারা মুখে অদ্ভুত একটা আত্মতৃপ্তি। খানিক বাদেই তিহান তার সেই ভারী পুরুষালী কণ্ঠে বলল, আমি এই মোহরানা মেনে নিয়ে কবুল করলাম। কবুল করলাম, কবুল করলাম। শিউরি উঠল তোহা। মনে হল কেউ যেন বিদ্যুৎপিষ্ট করে দিয়েছে তাকে। লাজুক মুখটা আরও একটু ঝুঁকে গেল। এই মুখটা সে তুলবে কি করে? বাইরে থেকে একটা বজ্রপাতের শব্দ হল। তিহান সাইন করল কাবিননামায়। কাজী সাহেব আবারও বলতে শুরু করলেন। কথাগুলো তোহার উদ্দেশ্যে। তোহা শুনছে খুব মন দিয়ে। খানিক বাদে কাজী তাকেও প্রশ্ন করলেন। তোহা সময় নিল। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কোলের উপর রাখা হাতে। এত সুখ কি তার সহ্য হবে? খানিক বাদে সে নিচু স্বর ওর দিল, আলহামদুলিল্লাহ, কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম। 3 বার ওর দিয়ে সাইন করল তোহা। বৃষ্টি নামল তখনই। প্রবল ঝুম বৃষ্টি। তীব্র জলপাতের আওয়াজ শোনা যাচ্ছে। সমস্ত পরিবেশ মধুর হয়ে উঠছে। ধুয়ে মুছে যেতে শুরু করেছে সকল বিষাদ। প্রকৃতি প্রেমময় হয়ে উঠছে। শ্রাবণের অঝোরধারার প্রেমবর্ষণে বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন প্রেমপত্রের ন্যায় অনুপম রূপে নেমে আসছে পৃথিবীর গায়ে।
তিহানকে দেখে মনে হচ্ছে তার থেকে সুখী মানুষটি এ পৃথিবীতে আর নেই। জগতের বিদ্যমান সমস্ত সুখ যেন সৃষ্টিকর্তা তার এই ঘরটায় ঢেলে দিয়েছেন। এই যে সামনে বসা মেয়েটা, এই মেয়েটা বাস্তবিকই তার হয়ে গেছে। পবিত্র পূর্ণতার ছেয়ে গেছে তার এত প্রতীক্ষার ভালোবাসা। এতদিনের প্রেমকাহনের পরিসমাপ্তিটা ঘটে গিয়েছে অবশেষে। বিয়ে পড়ানো শেষ হতেই গলা ঝাড়ল তিহান। আরমান সাহেবের দিকে চেয়ে সবার সামনেই বলল, খালু আমার কিছু কথা ছিল। আরমান সাহেব হাসলেন। বললেন, খালু না বাবা বলো। হাসল তিহানও। বলল, আমি আর কোনো অনুষ্ঠান করতে চাচ্ছি না বাবা। যারা একটা ঘটনার কোনো কিছু বাছবিচার না করেই নির্দ্বিধায় বাজে কথা বলতে পারো, তাদের পিছে টাকা নষ্ট করে খাওয়া দাওয়া করানোতে আমার মতো নেই। বিয়ে হয়ে গেছে, ব্যাস। আজ থেকে আমার বউ আমার সাথে থাকবে। আরমান সাহেব শব্দ করে হাসলেন। তিহানের কথায় কোনোরকম আপত্তি প্রকাশ করলেন না। সবার মুখেই মিটিমিটি হাসি। তোহা কিংকর্তব্যবিমূঢ়। লোকটা কি সব বলছে সবার সামনে। মিষ্টিমুখ করা হল। অল্প অল্প করে সবার সাথেই কথা হলো তোহার। নিশা তো কেঁদেই ফেলেছিল। সে তখন তোহাকে একা রেখে গিয়েছিল বলেই ঘটনাটা ঘটেছে। তিহান অবশ্য তাকে মাঝপথেই থামিয়ে দিয়েছে। বলেছে এ বিষয়ে যেন আর কেউ কোনো কথা না বলে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বোনকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখল তুর্য। বোনটা তার খুব আদরের, খুব বেশি স্নেহের। একে একে সবাই চলে গেল রুম থেকে। রুম ফাঁকা হল। থাকলে শুধু আফিয়া আর তোহা। আফিয়া খাবার নিয়ে আসলো। তিহান খালুদের সাথে বেরিয়ে যাওয়ার আগে তোহাকে খাইয়ে দেওয়ার কথা বলে গিয়েছিল। তোহাকে পেট ভরে খাইয়ে দিয়ে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে দরজা ভিড়িয়ে বেরোল আফিয়া। তোহা চুপচাপ বসে রইল বিছানায়। তার নিজের মানুষটায় অপেক্ষায়। রাত 10:30টার দিকে রুমে আসলো তিহান। বাইরের প্রবল বৃষ্টির শব্দে মুখরিত, উজ্জীবিত চারিপাশ। প্রেমের পবিত্র সুগন্ধে সারা ঘর মৌ মৌ করছে। তিহান জানলার কাচ সরিয়ে দিল। হু হু করে বাতাস ঢুকে পড়ল রুমে। ঠান্ডা থেকে ঠান্ডাতর হয়ে উঠছে পরিবেশ। তিহান আলমারির খুলল। একটা খাম বের করে এগোলো খাটের দিকে। তোহা বসে আছে মধ্যিখানটায়। সে প্রবেশ করা মাত্র সেই যে মাথা নামিয়েছে তো নামিয়েছেই। তিহানের মুখে চাপা হাসি। তোহার কাছাকাছি যেয়ে বসতেই আরও একটু নতজানু হল তোহা। তিহান আলতো করে তার হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল, মোহরানার টাকা পরিশোধ করে দিলাম। মোটা খামটা একবার পরখ করে নিল তোহা। অস্বস্তি নিয়ে মিনমিনে কণ্ঠে বলল, আমি কি করব টাকা দিয়ে? এটা তোমার অধিকার। বলে তোহার থুতনি ধরে মুখটা উঁচু করল তিহান। কিছুক্ষণ লজ্জারাঙা রক্তিম চেহারাটা তৃপ্তিভরে দেখে নিয়ে আচমকাই তোহার দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়াল। কি পবিত্র সেই স্পর্শ! কোনো কামুকতা নেই। আছে শুধুই নরম কোমল একজোড়া ঠোঁটের পবিত্র ভালোবাসার স্নিগ্ধতম বহি প্রকাশ। খুব সময় নিয়ে গাঢ় চুমু খেল তিহান। এই প্রথমবার তোহার সজ্ঞানে তিহান তাকে কপালে চুমু খেল। এর আগে অবশ্য ঘুমের মাঝে 1-2বার ঠোঁট ছুঁয়েছে, কিন্তু এতটা তীব্রতা, প্রগাঢ়তা নিয়ে কখনোই নয়। বা তোহাও তা উপভোগ করেনি কখনো। তোহার চোখ বন্ধ। তার নিজের মানুষটার প্রথম ঘনিষ্ঠ ছোঁয়া। তার উষ্ণ অধরের স্পর্শ তার ছোট্ট কপালটায়। সুখে নাকি অজানা কোনো পিছুটানে হঠাৎই মুখের চোয়াল ভারী হয়ে উঠল। আটকানোর চেষ্টা করেও লাভ হল না। ডুকরে কেঁদে উঠল তোহা। তিহান ঠোঁট সরাল। চোখের পানিগুলো গাল গড়িয়ে যাওয়ার আগেই মুছে ফেলল হাত দিয়ে। পর কপালে কপাল ঠেকিয়ে ধীরকণ্ঠে বলল, ওই শয়তিগুলো মুছে ফেলো।
শুধু এটুকু মনে রাখো, আমি সবসময় আছি। সে যাই হয়ে যাক না কেন। এই আমি তার মৃত্যুর আগ পর্যন্ত তুমি প্রতিটা মুহূর্তে তাকে তোমার পাশে পাবে। তোহা কাঁদল। খুব করে কাঁদল। মন উজাড় করে কষ্টগুলা তিহানের বুকের উপর নিংড়ে দিল। তিহান তাকে জড়িয়ে ধরে রাখল আষ্টে পৃষ্ঠে, খুব শক্ত করে। একসময় কান্না থামল তোহার। বুক থেকে মাথা তুলে তিহানের বাহুর দিকে চোখ পড়ল। রক্তের ছাপগুলো শুকিয়ে গেছে। সাদা পাঞ্জাবিতে স্পষ্ট সেই রক্তগুলো দেখে মনটা ভেতরে ভেতরে আবারও হু হু করে উঠল। চোখে মুখে অদ্ভুত আকুলতা নিয়ে জায়গাটা হাত দিয়ে ছুঁয়ে দিল। তোহা ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার খুব লেগেছে তাই না? না, মিথ্যা বলছেন। তিহান ওর দিল না। অমায়িক হেসে উঠে দাঁড়াল। বোতামগুলো খুলে পাঞ্জাবিটা গা থেকে ছাড়িয়ে নিল। সোফার উপর তা মেলে দিতেই খট করে পকেট থেকে কিছু একটা পড়ল ফ্লোরে। উবু হয়ে জিনিসটা হাতের মুঠোয় নিল তিহান। এটা আনতেই সকালে বেরিয়েছিল। এটার জন্যই ওই সময়টায় তোহার পাশে থাকতে পারেনি। দীর্ঘ শ্বাস ফেলল তিহান। জিনিসটা পাজামার পকেটে ভরে নিয়ে কোমল কণ্ঠে বলল, মা খাইয়ে দিয়েছিল? হু। পেট ভরেছে? ভরেছে। তিহানের পরনে সাদা চিকন হাতার গেঞ্জি। শক্ত সামর্থ্য পুরুষালী শরীরটা এই ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে গেছে। বেহায়া দৃষ্টিতে মানুষটাকে দেখতে দেখতে হঠাৎ বাহুতে চোখ আটকে যেতেই আটকে উঠল তোহা। তিহান তখন তারই দিকে এগিয়ে আসছে। সে কাছাকাছি এসে বসতেই সেই বাহু পুনরায় আঁকড়ে ধরল তোহা। নিদারুণ কষ্ট নিয়ে বলল, কিভাবে খামছেছি আমি? আল্লাহ, আপনি কি পাগল নাকি? আমাকে থামাবেন না তখন? তুমি যন্ত্রণায় কাতর হয়ে খামছাচ্ছিলে আর আমি থামিয়ে দিব? এও সম্ভব? শীতল কণ্ঠে বলল তিহান। তারপর আস্তে করে তোহার নাকের নথটা খুলে কানের কাছে ক্লিপ দিয়ে আটকানো অংশটা খুলতে খুলতে বলল, দেখেছ, সেই কখন থেকে এসব ভারী জিনিস পরে আছো তুমি। আমার খেয়ালই হয়নি খুলে দেয়ার। কতটা অধম আমি। বলে নিজ হাতে একে একে সব গহনা খুলে পাশে রাখল সে। এরপর নির্বিকার ভঙ্গিতে সাইড টেবিলের ড্রয়ের থেকে একটা লাল বক্স করল। সেখান থেকে বেরিয়ে এলো একজোড়া স্বর্ণের ছোট্ট কানের দুল, একটা চিকন চেইন আর দুটো চুড়ি। তোহা অসহায় চোখে চেয়ে রইল। লোকটার পাগলামি কোনো দিনও কমার নয়। স্বামী হোক বা প্রেমিক, সে পাগলামি করেই যাবে। তোহার অসহায় মুখের চাহনি সহজেই বুঝতে পারল তিহান। গলায় আগের পরানো নীল লকেটটার উপরই এই চেইনটাও পরিয়ে দিতে দিতে সে কানের কাছে ফিসফিসিয়ে বলল, নতুন বউকে এমন খালি রাখতে হয় না। আমি নিরুপায়। কথাটা শেষ হওয়া মাত্রই তোহা চোখ বুজে ফেলল। লোকটার এই ভয়ঙ্কর ভালোবাসা সে ধারণ করে পারছে না। হৃৎপিণ্ডটা কাঁপছে। তিরতির করে। জিনিসগুলো পরিয়ে দিয়ে সরে গেল তিহান। তোহা চুপচাপ বসে আছে। তিহান কিছুক্ষণ একধানে বসে থেকে পকেট থেকে কাজল বের করল। বলল, বলেছিলাম না একদিন, তোমার চোখে কাজল পরানোর খুব শখ আমার। একদিন নানা ব্যস্ততায় আনতে পারিনি। সকালে মার্কেটে গেলাম কাজল আনতে। নিয়েও আসলাম। কিন্তু আসার পরে তোমাকে দেখে আর সেটার কথা আমার মনেই ছিল না। এখন যখন পকেট থেকে পড়ল তখন মনে আসল। এটুকু বলে থামল তিহান। কাজলের পেন্সিলটাকে পরখ করে নিয়ে তোহার চোখে চেয়ে আবদার জড়ানো কণ্ঠে বলল, এখন পড়াই একটু। বিশ্বাস করো, আমি ব্যথা দিব না। খুব সাবধানে পড়াব। তোহা আচমকাই হেসে ফেলল। কতক্ষণ পর সে হাসল। মন খুলে, প্রাণ খুলে। তিহান মুগ্ধ হয়ে দেখল সেই হাসি। খানিক পরে হাসি থামাল তোহা।
মুখ এগিয়ে বলল, পড়ান। তিহান পড়াল, অনেকটা সময় নিয়ে। একটু আধটু ছড়িয়ে গেছে, তবুও যেন অগাধ শান্তি হচ্ছে কোথাও। তোহা পিটপিট করে তাকাল। তিহানকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে মিষ্টি স্বরে বলল, শখ মিটেছে আপনার? তিহান একইভাবে চেয়ে থেকে স্বগতোক্তি করল, খুব মিটেছে। প্রেমবর্ষণের তেজ বেড়েছে, উল্টো দিকে বাতাস বইছে, ফলস্বরূপ বৃষ্টির ছাট বিছানা পর্যন্ত এসে যাচ্ছে। তিহান লাইট নিভিয়ে দিয়ে এলো। তোহা মাত্র শুয়েছে, চোখে মুখে পানির ফোঁটা লাগায় সে নরম গলায় বলল, জানলাটা আটকে দিন। ও পাশে ঘুমালে আপনি তো ভিজে যাবেন। তিহান জানলাটা লাগল না। তোহার পাশে কাত হয়ে শুয়ে পড়ে এক হাত মেলে বলল, আসো। তোহা কাছে আসল, বুকে মুখ গুজল। পিঠে তিহানের হাতের ছোঁয়া পেতেই কেমন উষ্ণতার আবরণে মুড়িয়ে গেল। ঠান্ডা পরিবেশটা হঠাৎই আবেগী হয়ে উঠল। সে সময় বৃষ্টির ছাটগুলো গায়ে পড়তেই মনে হল, না হাসলেই এই জলকণাগুলোর খুব বেশি প্রয়োজন ছিল। এই অতিরিক্ত উষ্ণ আবেশটা একটু উপশম করার জন্য হলেও প্রয়োজন ছিল। তোহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে তিহান প্রথমবারের মতো উচ্চারণ করল, ভালোবাসি। তোহা নিশ্চুপ নিবিড় হয়ে রইল খানিকক্ষণ। তারপর মিহি স্বরে বলল, আপনাকেও। আপনাকেও? তিহান কি শুনতে চাচ্ছে বুঝতে অসুবিধা হল না তোহার। তবুও কথাটা যেন গলা পর্যন্ত এসে আটকে গিয়েছে। লজ্জাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীর মধ্যেখানটায় ঠেকে গেছে। তিহান বলছে না কিছুই, হয়তো ওরের অপেক্ষা করছে। খানিকক্ষণ লজ্জা খেলার পর তোহা বলেই দিল, ভালোবাসি। কণ্ঠ খাদে নামানো। খুব মন দিয়ে শুনলে তবেই কথাটা বোধগম্য হবে। হাসল তিহান। হাতের বেষ্টনী আরও একটু দৃঢ় করে আদুরে গলায় বলল, ঘুমাও। ভোর হল। বৃষ্টির তাণ্ডব বিদায় নিয়েছে সেই মাঝরাতে। কালরাতের আবহাওয়ার লেশমাত্র নেই এই রংবদলের প্রকৃতিতে। জানালার ফাঁক গলিয়ে নিস্তেজ আলো আসবে আসবে করছে। সূর্য পুরোপুরি উঠেনি এখনো। গাছের পাতা চকচক করছে। মনে হচ্ছে কোনো দূত এসে প্রকৃতিকে নরম ছোঁয়ায় ধুয়ে মুছে পবিত্র করে গেছে। তিহানের ঘুম ভাঙল। তার মেলে রাখা বাহুর উপর মাথা রেখে বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে মেয়েটা। একটা হাত আলতো করে তার কোমরে রাখা আর আরেকটা হাত বুকের সাথে লেগে আছে। আনমনেই হাসল তিহান। প্রসারিত, বিস্তৃত, পরিপূর্ণ হাসি। কত অপেক্ষাই না সে করেছে এমন একটা ভোরের জন্য, যখন এই মেয়েটা তার সাথে থাকবে সর্বক্ষণ, আজীবন। মেয়েটাকে সে ছুঁয়ে দিতে পারবে কোনো বাধা ছাড়াই। তোহা তখন গভীর ঘুমে। ভরসার মানুষটার বাহুডোরে সে নিশ্চিন্তের ঘুম দিয়েছে। সব দুঃখ, কষ্ট নিভিয়ে তার ঘুমন্ত মুখে ভর করেছে একমুঠো সুখের কিরণ। আলতো করে তোহার হাতটা সরিয়ে তাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসল তিহান। এক পায়ের কাপড় হাঁটু অবধি উঠে গেছে। আঁচলের অবস্থা বর্ণনা মতো না। ছোট্ট করে একটা শ্বাস ছাড়ল তিহান। বিছানা থেকে নেমে খুব সন্তর্পণে পায়ের কাপড় নামিয়ে দিল। আঁচলটা দিয়ে কোনো রকমে তোহাকে আবৃত করে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। অতঃপর এগিয়ে গেল বারান্দার দিকে। আকাশে আজ আগুন লেগেছে। পূর্ব দিগন্ত যেন দাবানলে পুড়ে ছারখার হচ্ছে। সেই দাবানলের রক্তিম লালাভ আভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে। শিল্পীর রংবাক্সের লালকমলা রংটা বোধহয় ভুলবশত ছিটকে পড়ে গিয়েছে আকাশের গায়ে। কমলার সাথে লাল রংটা খুব যত্নের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আকাশে অগ্নিকাণ্ড ঘটানো সেই বিশাল অগ্নিবলয়টা খুব ধীরে ধীরে উদয় হচ্ছে। উষার আলো ছড়িয়ে পড়ছে সবখানে।
বারান্দার রেলিংয়ে হাত রেখে একাধারে সেদিকে চেয়ে রয়েছে তিহান। তার ধূসর চোখের উপর লালাভ আকাশের প্রতিচ্ছবিতে অদ্ভুত একটা সংমিশ্রণ ঘটে গিয়েছে। গুটি গুটি পায়ের আবির্ভাব। উপস্থিতি টের পেতেই ঘাড় ফিরাল তিহান। তোহা এসেছে। রেশমকালো চুলগুলো এলোমেলো সিথিতে ভাগ হয়ে পড়ে আছে দুপাশে। সদ্য ঘুম ভাঙা মায়াবী চেহারার মায়া বহুগুণ বাড়িয়ে দিয়েছে চোখের নিচের ল্যাপটানো কাজল রংটা। ঘুম থেকে উঠেই মনে হয় চোখ কচলেছে। শাড়ির আঁচল এবড়োথেবড়ো করে কাঁধে উঠানো। মসৃণ কোমর সম্পূর্ণ দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই এতদিনের অভ্যাসবশত মুহূর্তেই দৃষ্টি সরাল তিহান। পরক্ষণেই নিজের কাজে নিজেই হেসে ফেলল ভেতরে ভেতরে। তোহা পাশে এসে দাঁড়িয়েছে। তিহান তার দিকে ফিরে নিষ্পলক চেয়ে থাকল কিছুক্ষণ। পর নির্দ্বিধায় উন্মুক্ত কোমরে হাত গলিয়ে খুব কাছে টেনে নিল। চমকে উঠল তোহা। গলা শুকিয়ে মরুভূমি। পরমুহূর্তেই মাথায় এলো এ লোকটা তো এখন তার স্বামী। তাকে ঘনিষ্ঠভাবে ছোঁয়ার সম্পূর্ণ অধিকারপ্রাপ্ত। কোনো রকমে চেহারার উপচে পড়া লজ্জাটাকে সামলে নিল সে। আলতো করে হাত রাখল তিহানের বুকের উপর। সূর্যের আরক্তিম লালিমা ছেয়ে পড়েছে দুজনের সর্বাঙ্গে। তিহান ঠোঁট ছোঁয়াল তোহার কপালে। খুব যত্ন করে, আদর করে গভীর চুমু খেল। পর বুকে জড়িয়ে নিয়ে আনমনেই বলে উঠল, এক রক্তিম শ্রাবণে তুমি আমার হয়ে গেলে প্রেমবতী। সমাপ্ত।